হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। ভয়েস অফ রহিম চ্যানেলের পক্ষ থেকে আমি সুস্মিতা। ভয়েস অফ রহিম চ্যানেলে সমস্ত রকমের গল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশেই থাকুন। থ্যাংক ইউ। এই আবির, আকাশ দেখছিস নাকি? আমাকে ডাকলি না যে? আগে তো একসাথে দেখতাম নাকি? আবির উপর থেকে চোখ সরিয়ে সামনে তাকালো। পাশের বাড়ির ছাদ থেকে প্রান্তি কথাটা বলে। আবির প্রান্তিকে দেখে চলে আসতে যাবে, তখনই আবার প্রান্তি বলল, ওই অর্ণ তোর আঙ্কেলকে বল, এত ভাব কেন নিচ্ছে? মানুষ তো একটু তাকায় নাকি? আমি তো আর খেয়ে ফেলছি না, তাই না? খেতে তো পারো, তুমি যে রাক্ষস। আমি আইসক্রিম কেড়ে খাও, আর হয়তো আমার আঙ্কেলকে দেখতে আইসক্রিম মতোই। খেতে কতক্ষণ? ওই চুপ বেয়াদব, খালি পাকনা পাকনা কথা। তোর আঙ্কেল আসলো আর তার দলে চলে গেলি? এই তোর মানবতা? চুপ থাকো তুমি, বেশি কথা বলো। এই চুপ কর। আবি, কি সমস্যা তোর? কথা বলিস না কেন আমার সাথে? হ্যাঁ, এই তো বলছি। কি বলছিস? ঠিক মতো কথা বলতে কি তোর টাকা খরচ হবে? বেটা বজ্জাত, আবির খাবির। ভালো লাগছে না, পরে দেখা হলে কথা হবে, বাই। ওই ওই দাঁড়া, ভাব নিচ্ছিস? দাঁড়া তুই। প্রান্তি চিৎকার করে ডাকলেও আবির আর ছাদে দাঁড়ায় না। সে দ্রুত ছাদ থেকে নিচে নেমে আসে। অর্ণ আবিরের পিছু ছাড়ে না। আবিরের অ্যাসিস্ট্যান্ট হয়ে যায় কিছু সময়ের মধ্যে। অর্ণের গোয়েন্দা গল্প খুব পছন্দ। আবির তাকে গোয়েন্দা বানাবে বলেছে, আর তাতেই পটে গেছে অর্ণ। গোয়েন্দাদের কি কি করতে হবে আবির তাকে বলছে, আর অর্ণ তা শোনার জন্য আবিরের পিছে পিছে ঘুরছে। আবির অর্ণের সাথে থেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে। তারপর আবির ভোরের দিকে বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। হঠাৎ তিনটে ছেলে আসে আবিরের পিছনে। আবির তাদের দিকে তাকায়, সাথে সাথে ছেলেগুলো আবিরকে এসে জড়িয়ে ধরে। আবির বলে, নেহাল, সাজিদ, সাকিব, কেমন আছিস তোরা? তোদেরকে এসে খুঁজলাম, পেলাম না। আমরা কি আর আগের মতো ঘুরে বেড়াই রে? যে যার মতো এখন ব্যস্ত। 8 বছর পর গ্রামে আসলে আমাদের কথা তোর মনে পড়তো? কেন পড়বে না? কিছুই তো বলিনি। শুনলাম ব্যাংকে জব করছিস। আমরা সবাই মিলে একটা বিজনেস দাঁড় করিয়েছি, খামার বিজনেস যাকে বলে। সেটা থেকে যা হয় চলে যায়। বিয়ে করেছিস? ধুর, বিয়ে করবো না, করেই নি। তোরা নিশ্চয়ই করেছিস। সাকিব করেছে, সাজিদের ঠিক হয়েছে, আর আমার গার্লফ্রেন্ডই নাই। আর বিয়ে, বাসা থেকে মেয়ে দেখে কিন্তু সেভাবে কথা হয় না। ভালোই তো। আঙ্কেলের সাথে সব ঠিকঠাক? না, এখনো কথা বলিনি আমি। আবির, প্রান্তি তোকে দেখেছে। আবির ঘুরে তাকায়। মেন দরজার কাছে দাঁড়িয়ে আবিরের দিকে তাকিয়ে আছে প্রান্তি। আবির দ্রুত বন্ধুদের সাথে নিয়ে সেখান থেকে চলে আসে। এদিকে নিধি ঘুম থেকে ওঠে। নিধিকে আবিরের সৎ মা বেশি আদর করছে। নিধি উঠে ফ্রেশ হয়ে বাইরে আসলো। রেহেনা বেগমের কাছে জিজ্ঞেস করলো, ও আন্টিমা, আবির ভাইয়া কোথায়? ওকে দেখছি না কেন? ও সকালে উঠে চা খায়, দিয়েছেন? চায়ে চিনি বেশি খায়, সাথে কয়েকটা বিস্কিট লাগে, সব দিয়েছেন? রান্নাঘরে রেহেনা বেগমের সাথে শ্রেয়া, আরিয়া, তিন্নি, প্রান্তি, অর্ণ, রাকিব আরও অনেকেই আছে। নিধির থেকে এমন আদরে কেয়ারিং কথা শুনে সবাই মুচকি হাসে। তবে প্রান্তি চোখ বড় বড় করে তাকিয়ে আছে নিধির দিকে। কেউ কিছু বলার আগে প্রান্তি বলল, বড় মা, যাও যাও, আপনার গুণধর ছেলের জন্য চা বানাও। কিন্তু আবির ভাইয়া তো আমার হাতে চা ছাড়া খাই না, আমাকে বানাতে হবে। এ ঢং, সারা জীবন নুন খেয়ে এখন সেটাকে লবণ বলা ধরছে। ওই তুই থামবি? নিধিমা, আবির তো ভোরে উঠেই চলে গেছে বাইরে, বলছে কাজ আছে, একটু পরে চলে আসবে। আমাকে ডাকেনি কেন? ও জানে না সকাল হলে আমি ওকে খুঁজি? ওই মেয়ে, তোমার এই ঢং সুরে কথা আমার ভালো লাগছে না। নিজে খুঁজে নিয়ে আসো আবিরকে। আসছে আবির পাগলা হতে। এটা কে আন্টিমা? কেমন বেয়াদব করে কথা বলে, পচা মেয়ে। ওই আমি। প্রান্তি, থাম। নিধিমা, তুমি বাইরে ঘুরো, আবির চলে আসবে, ফোন করো ওকে। যাও, এখনই গেস্ট আসবে তো, তাই একটু কাজ করছি সবাই মিলে। তোমাকে খাবার দিচ্ছি একটু পর। ঠিক আছে। নিধি কথাটা বলে রান্নাঘরের সামনে থেকে চলে আসে। ভালো লাগছে না ওর।
প্রান্তি মেয়েটা একটু বেশি যেন জেলাস। নিধিকে ওর ভালো লাগছে না। আবিরের সাথে ওর জলদি কথা বলতে হবে, কিন্তু আবির তো প্রান্তিকে দেখেই পালাতে চায়। নিধি বাড়ির মেইন দরজা খুলে বাইরে আসবে, তখনই খায় বিশাল বড় একটা ধাক্কা। ধাক্কা খেয়ে সে ছিটকে পড়বে, তখনই একটা হাত নিধির কোমর পেঁচিয়ে ধরল, যাতে করে নিধি নিচে না পড়ে। নিধি চিৎকার দিতে গিয়েও থেমে যায়, কারণ যে ধরেছে সে একটা ছেলে। নিধির দিকে বেশ কিছু সময় তাকিয়ে থাকে। ছেলেটার গায়ে দামি শার্ট, টি শার্ট পরা, চুলগুলো বেশ স্টাইলিশ স্টাইলে কাটা। ছেলেটা বলল, আর ইউ ওকে? নিধি নিজেকে সামলে সোজা হয়, ছেলেটার দিকে তাকিয়ে বলে, আর ইউ ব্লাইন্ড? ছেলেটা মুচকি হাসল। নিধির সামনে দাঁড়িয়ে হাসি মুখ নিয়ে বলল, আমাকে বলতে পারেন ফেরারি আসামির মতো, তবে খুন করে নয়, বরং চুরি করে ফেরারি হতে পারে। চুরি মানে কারো মন চুরি করে ফেরারি হব। সে খুঁজবে আমাকে, আর আমাকে পেলে তার মন তো ফেরত দিব না, বরং তাকেই আমার কাছে রেখে দিব। ও তাই নাকি? পৃথিবীতে নতুন ধরনের পাগল দেখলাম। হ্যাঁ, পাগল বলতে পারেন, কাউকে নিয়ে পাগলামো করতে পারবো। যদি বলেন আপনার সাথেও পাগলামি করি। এই আপনি কে? এভাবে কথা বলেন কেন? সরেন তো সামনে থেকে। আমি আরে অর্ণব, তুই কখন এলি? বাইরে দাঁড়িয়ে কেন? বললি যে আস্তে আস্তে দুপুর হয়ে যাবে, বাইরে না থাকে ডাকবি না তুই? খালামুনি, মাঝ রাস্তায় গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল, ভাবছিলাম লেট হবে, তাই বলছিলাম হয়তো দুপুর হতে পারে, কিন্তু পরে মেকানিক পাই, তাই দ্রুত চলে এলাম। আচ্ছা, বেশ করেছিস। ভেতরে আয়। ওই তোমরা কোথায়? দেখে যাও। প্রান্তিক বিয়ের জন্য, মানে আমি দাওয়াত করেছিলাম, আমার বোনের ছেলে চলে এসেছে। কই তোমরা? রেহনা বেগম চিৎকার করে ডাকতে ডাকতে অর্ণবকে ভিতরে নিয়ে যায়। নিধি বোকার মতো তাকিয়ে থাকে। অর্ণব পিছনে ঘুরে নিধির দিকে তাকিয়ে মুচকি হাসল আর বলল, চিকনা ঢেঁড়স একটা আমার ধাক্কা সামলাতে পারে না, আমি না থাকলে কমরটা আজ স্বর্গে চলে যেত। নিধি কপাল কুঁচকে তাকায় ছেলেটার দিকে। অর্ণব চলে যায় ভিতরে। অর্ণব হলো রেহানা বেগমের বোনের ছেলে, দেশের বাইরে থাকে, বেড়াতে এসেছে নিজের বাড়ি, তাই রেহানা বেগম প্রান্তির বিয়েতে অর্ণবকে ইনভাইট করেছে, আর অর্ণব আজকে চলে আসছে। আবিরেরা বাইক নিয়ে রাস্তার একপাশে চায়ের দোকানে বসে চা খাচ্ছে। বাইকগুলো রাস্তার একপাশে রাখা। হঠাৎ একটা পিকআপ ভ্যান এসে নেহালের বাইকের সাথে ধাক্কা লাগিয়ে দেয়। নেহাল ঘুরে নিজের বাইক পড়ে থাকতে দেখে প্রচণ্ড রেগে যায়। হাতে কাঁচের গ্লাসের চায়ের কাপ ছিল, সেটা ছুঁড়ে মারে ড্রাইভারের সিট সোজা, আর সেই কাপ গাড়ির কাঁচ ভেঙে সোজা হেল্পারের কপালে গিয়ে লাগে। হেল্পার গালি দেয়। নেহালেরা সামনে এসে দাঁড়ায়। পিকআপ ভ্যানটি কষে ব্রেক করে। ভ্যান থেকে হেল্পার নামলো। ওই শালা, তুই আমার কাপড় ছুঁড়ে মারলি, তোকে তো আমি এখানে মেরেই ফেলবো। তুই আমার বাইকে এসে ধাক্কা দিয়েছিস, জরিমানা দে। তুই জানিস আমি কার হয়ে কাজ করি? সাইকো গ্যাংয়ের হয়ে কাজ করি। তোকে এখন মেরে ফেললেও কেউ ভয়ে দেখতে আসবে না। সর সামনে থেকে। চুপ কর, তোরা যে হোস, আমার বন্ধু তোদেরকে মেরে ফেলবে। ও বেয়ারা কেমন জানিস না? আবির কই তুই? নেহাল ঘুরে তাকায় দোকানের দিকে, কিন্তু সেখানে আবির নেই। আবিরকে খুঁজে পাওয়া যায় না। উপায় না পেয়ে হেল্পারের কথা শুনে নেহাল গাড়ির সামনে থেকে সরে যায়। হেল্পারটি পিকআপে উঠে সেখান থেকে চলে যায়। নেহাল দ্রুত ওর বাইকের কাছে আসে। আবিরও আসে সেখানে। আবির বলে, কি হলো? তোর বাইক এমন কেন হলো, আর কি হয়েছে এখানে? আবির, তোর সামনে ওরা এমন করে গেল, তুই কোথায় ছিলি? আমি তো একটু মাইনাস করতে গিয়েছিলাম, আর সেখানে বসে একটু কাজ করছিলাম, এর মধ্যে এত কিছু। তুই তো দেখলি নেহালের বাইকে এসে পিকআপ ভ্যান ধাক্কা দিয়েছে, মনে আছে? তুই ভয় পেয়ে সরে গিয়েছিলি। আবির, তুই এমন হলে সবার আগে দৌড়ে যেতিস, আর তুই কিনা এখন। বাদ দে, ওরা সাইকো গ্যাংয়ের লোক, না হলে আমি নিজেই ওদের মারতাম। সাইকো গ্যাং? এইটা আবার কে? চিনবি না? গ্রাম এখন এই গ্যাংয়ের কথাই চলে। কিন্তু তারা কে? তারা? আবির কিছু বলে না। একটা কার্টুন বক্সের দিকে ওর নজর চলে যায়। একটা কঙ্কালের ছবি আঁকানো বক্সের উপরে। আবির এগিয়ে যায় সেখানে, বক্সটা দেখতে থাকে। পকেট থেকে ফোনটা বের করে কয়েকটা ছবি তুলে নিল আবির। ফোন চাপছে এমন সময় নেহালেরা এসে বলে, আরে এটা তো সাইকো গ্যাংয়ের বক্স, মানে এই পিকআপে তাদের মাল যাচ্ছিল, অ্যাক্সিডেন্টের কারণে হয়তো পড়ে গেছে।
ধরিস না ভাই। কি থাকতে পারে বক্সে? জানি না, কখনো ওদের বিষয়ে কিছুই জানি না। সাকিব, বক্সটা ধরতো। চল দোকানের পেছনে চল, বক্সে কি আছে দেখি। কি এদের বক্স ধরবি? যদি কিছু হয়, যদি ঝামেলাতে পড়ি? সমস্যা নেই, দেখি আগে। কিন্তু তুই ছবি তুলছিস কেন, ভিডিও করছিস কেন, কি সমস্যা? ও না, এমনি, পরে কাজে লাগতেও পারে। যদি ফেসে যায় বলবো রাস্তায় পেয়েছি। এই যে ভিডিও। গুড, ঠিক আছে, চল তাহলে। ওরা চারজন বক্সটা নিয়ে দোকানের পিছনে আসে। কাটার দিয়ে বক্সের চারপাশের টেপ পেঁচানোগুলো কাটতে থাকে। টেপ দিয়ে পুরো বক্স আটকানো, কাটার দিয়ে সব কিছুই কাটা হয়। আবির ভিডিও করছে। নেহাল বক্স কাটার পর সেখান থেকে বেশ দুর্গন্ধ আসতে থাকে। এতটা পচা গন্ধ এর আগে ওর কখনো নাকে নেয়নি। গন্ধের চোটে ওরা দূরে সরে আসে। আবির তখনও বক্সের সামনে ক্যামেরা করে যাচ্ছে। নেহালকে ডাকে, বক্সটা ভালো করে খুলতে বলে। ওরা সবাই বক্সটা ভালো করে খুলে দেখতে পায় সেখানে অনেক। নেহাল ব্যাগের উপরে থাকা টেপগুলো কাটার দিয়ে কাটে। কার্টুন বক্সটি ওপেন করতেই সেটা থেকে পচা বাসি গন্ধ আসতে থাকে। আবির নিচু হয়ে বাক্সটিতে বরফ আছে দেখতে পায়। আবির বরফের ভিতরে হাত ঢুকিয়ে দিল। একটা বড় সাইজের মাছ বের করলো আবির। এভাবে পরপর 5টা বড় সাইজের মাছ বের করলো। মাছগুলো বক্সটা পাশে রাখলো। নেহালরা মাছের দিকে তাকিয়ে থাকে। আবির ছবি তোলা সহ সেগুলো ভিডিও করে। আবির একটা মাছ হাতে নেয়, নেড়েচেড়ে দেখতে থাকে। মাছের পেটের নিচে সেলাই করা দেখতে পায়। আবির নেহালকে বলে, মাছের পেটগুলো চেক কর, সেলাই করা আছে, কেটে দেখ। নেহাল আবিরের কথা মতো মাছের পেটের সেলাই কাটে। সবাই মাছের পেট ফাঁকা করে দিয়ে ঝাড়া দেয়। আর তখনই বড় বড় কতগুলো হিরোইনের প্যাকেট আর ইয়াবা বড়ি নিচে এসে পড়ে। ওরা ভয়ে চুপ হয়ে গেল। আবির সবগুলো ছবি আর ভিডিও করে নেয়। নেহাল বলে, আবির এসব কি? হিরোইন বানা কতগুলো রে? এত হিরোইন আমাদের কাছে থাকলে বাকিগুলো বক্সে আরও বেশি। বক্সে মাছ নিয়ে যাওয়া হয় আর মাছের পেটের ভিতরে নিয়ে যাওয়া হয় হিরোইন আর ইয়াবা। তার মানে তোদের সাইকো গ্যাং হলো একজন মাদক ব্যবসায়ী। কিন্তু এদের লিডার কে? জানি না আবির, এসব বাদ দে। এটা অনেক বড় চক্র। আমরা অকারণেই ফেসে যাব। যেমন আছি তেমন করেই থাকি। এসবে জড়ানো কোনো দরকার নেই। এদের ফ্যাক্টরি কোথায়? সেটা জানি না, তবে গাড়িগুলো তোর বাবার মাছের ঘরের পাশে একটি ঘের করা হয়েছে। সেই ঘের থেকে পিকআপ ভর্তি মাছ নিয়ে যায় দেখি, কিন্তু ঘেরটা কার জানি না। মালিককে কেউ কখনো দেখেনি। কর্মচারীরা জানে না মালিককে, খালি ওদের অ্যাকাউন্টে মাসের শেষে টাকা আসে। ও আচ্ছা, সিগারেট খাস? আগুন আছে কাছে? আবির সাজিদের থেকে লাইটার নেয়। কয়েকটা ইয়াবা বড়ি আর 3টে হিরোইনের ছোট প্যাকেট নিজের কাছে রেখে বাকিগুলো পুড়িয়ে দেয়। আবির আবার ফোন হাতে নেয়, ফোন চাপতে থাকে। নেহাল বলে, বাকিগুলো তুই তোর কাছে রাখলি কেন? কি করবি? তুই কি এসব খেয়ে বেড়াস? চুপ কর তো, চল এখন, আর কাউকে কিচ্ছু বলবি না। ওরা সেখান থেকে চলে আসে। তারপর যে যার মতো বাড়িতে চলে আসে। আবির চলে আসে বাড়িতে। বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে আছে আবির। একটা কালো রঙের প্রাইভেট কার আসলো বাড়ির সামনে। দরজা খুলতে আবির এগিয়ে যায়। পকেট থেকে ইয়াবা আর হিরোইনের প্যাকেটগুলো একটা ছেলের হাতে দিয়ে আবির বাড়ির ভিতরে চলে আসে। প্রান্তি বাড়ি থেকে বের হচ্ছিল, সামনেই আবিরকে দেখতে পায়। আবিরকে দেখেই প্রান্তি সামনে এসে দাঁড়ালো। কি ব্যাপার, সাত সকালে কোথায় গিয়েছিলি? নেহালদের সাথে দেখা হয়েছিল, চা খেতে গিয়েছিলাম। চা? তুই? মানে? অবাক হওয়ার কি আছে? অবাক হব না? বাপরে, তুই নাকি আবার হাতের চা ছাড়া কোনো চাই খাস না, আবার তুই দোকানে চা খেতে গিয়েছিলি? ও হ্যাঁ, আসলে সে 8 বছর ধরে চা বানিয়ে দেয়। সে জানে আমি কেমন চা খাই, তাই হয়তো বলছে। আবির, তোর সাথে আমার কথা আছে। তোর কখন সময় হবে? আমি সব সময় ফ্রি, আসি। আবির আর কিছু বলে না। সে দ্রুত বাড়ির ভিতরে আসলো। সোফাতে গিয়ে বসলো আবির। অর্ণ এসে হাজির। আঙ্কেল, একটা জিনিস আবিষ্কার করছি, বুঝছো? কি জিনিস মিস্টার অর্ণদা? অর্ণদা কেন? ওই যে রহস্য উদ্ঘাটন করতো তাকে তো ফেলুদা বলতো। তুইও তো মিনি গোয়েন্দা, সেই জন্য তোকে অর্ণদা বললাম। বাহ, নামটা তো হেবি সুন্দর। এবার শোনো, সেটা হলো প্রান্ত আন্টি নিধি আন্টির উপর অনেক জেলাস। কেন? নিধি আন্টি সবসময় তোমার নাম নেই, যেটা শুনে প্রান্তি আন্টি বেশি জেলাসি হচ্ছে। এর নাম মানে কি? মানে কিছু না, নিধিকে ডাক দে। না থাক, আমি ডাকি।
আবির নিধিকে খুঁজতে যায়। ওদিকে নিধি দাঁড়িয়ে আছে বারান্দায়। পিছনে কারো উপস্থিতি টের পায় সে। পিছনে ঘুরতে দেখে অর্ণব দাঁড়িয়ে। অর্ণব এসে ব্যালকনির এক কোণায় দাঁড়ালো। নিধিকে উদ্দেশ্য করে বলে, জানেন, প্রতিটা মেয়ে হলো এক একটু ফুলের মতো, দেখতেই সুন্দর, আকর্ষণীয়। ফুলকে ছিঁড়তে ইচ্ছে করে না আমার, যত্ন নিতে ইচ্ছে করে। তবে আমি যাকে ভালোবাসবো তাকে খুব যত্ন করব, একদম ফুলের মতো। আচ্ছা, আপনার কি ফুল পছন্দ? আমি জানি মেয়েদের কাঠগোলাপ নয়তো গোলাপ পছন্দ। আমার কাঠগোলাপ পছন্দ। কাঠগোলাপের কিন্তু গন্ধ নেই, আছে রঙের বাহাদুরে। আপনার ভেতরেও রং আছে, আপনি সেই রঙে নিজেকে রঙিন করে নেন। আপনি নীল রঙের মতো সুন্দর। কিন্তু নীল তো বিষাদের রং। হ্যাঁ, তবে আমার কাছে বিষাদের রং মনে হয় না, আমার কাছে সৌন্দর্যের প্রতীক মনে হয়। সেই জন্যই আমার নীল অপরাজিতা পছন্দ। আপনি বেশ গুছিয়ে কথা বলতে পারেন। হয়তো পারে, কিন্তু দুর্ভাগ্য যে আমার কথাগুলো শোনার ধৈর্য কারণেই। দুজনে কথা বলছিল। আবির নিধিকে খুঁজতে খুঁজতে ব্যালকনির কাছে আসে। নিধিকে কারোর সাথে কথা বলতে দেখে চলে আসতে যাবে, তখনই ব্যালকনির দরজার কাছে থাকা ফুলের টবে পা লাগে। আবির পিছনে না তাকিয়ে হেঁটে চলে আসতে থাকে, কিন্তু নিধি ঘুরে দেখে আবির চলে যাচ্ছে। আবিরকে দেখেই নিধি দৌড়ে চলে আসে। ডাকতে ডাকতে আবিরের রুমে ঢুকে পড়ে নিধি। আবির গা থেকে তখন শার্ট খুলছিল। নিধি বলতে থাকে, ওই ছেলেটার নাম অর্ণব, তোমার মায়ের বোনের ছেলে, মানে খালাতো ভাই হয় তোমার। অনেক কথা বলে। জানো কি হয়েছে? আমি তোমাকে খুঁজতে যখন বাইরে যাচ্ছি তখন ছেলেটার সাথে আমার ধাক্কা লাগে। আমি যখন পড়ে যাব তারপর সে আমাকে ধরে ফেলে। ও ভালো। আমি ইচ্ছে করে কথা বলিনি। ঠিক আছে, রুম থেকে যা। কেন? আমি চেঞ্জ করব। আমি থাকি? তোর সামনে কি লিঙ্কটু হব? হ্যাঁ, যা রুম থেকে যা। আবির ঝাড়ি দিতেই নিধি রুম থেকে বের হয়ে যায়। আবির দরজা আটকে কাপড়গুলো চেঞ্জ করে। তারপর ফোন হাতে নিয়ে দেখে খালেদ সাহেবের অনেকগুলো মেসেজ। খালেদ সাহেবের মেসেজগুলো পড়তে থাকে আবির, রিপ্লাইও করে সে। তারপর দুপুরে সবাই খাবার খাচ্ছে। এমন সময় রেহেনা বেগম আহাদ সাহেবকে বলে, এই শোনো না, আমার বোনের ছেলে আসলো তো, সে বলছে একটা পিকনিক করতে। আমাদের তো একটা ছোট সুন্দর পার্ক মতো জায়গা আছে, চলো না সবাই মিলে সেখানে যাই। আচ্ছা ঠিক আছে, বিকেলে আমরা সেখানে যাব, সবাইকে বলে রাখিও। আম্মা, আমার বড় বোন রীতি আসবে একটু পর। সমস্যা নেই, আসুক। খাবার শেষ করে সবাই যে যার রুমে চলে আসে। নিধির মন খারাপ অনেক। আবির ওর সাথে তেমন কথা বলছে না, সারাক্ষণ ফোন নিয়ে পড়ে থাকছে। সারাদিন ফোন টিপাটিপি করে, একবারও তাকায়ও না ওর দিকে। মেজাজ খারাপ লাগছে। এমনিতে আবির কম কথা বলে, তার উপর এখানে এসে নিধির সাথে কথাই বলছে না তেমন। দুপুর গড়িয়ে বিকেল হয়, সবাই রেডি হয়ে গেছে। রেহেনা বেগম আবিরের রুমের দরজার কাছে এসে কড়া নাড়ে। আবির দরজা খুলে দেয়। রেহেনা বেগমকে দাঁড়িয়ে থাকতে দেখে। কি ব্যাপার, তুই এখনো রেডি হসনি? জলদি কর, গাড়িতে সবাই বসে আছে। আমাকেও যেতে হবে? সে কি, যাবি না? আবার কি, বাড়ির মানুষ না নাকি তুই? ও আচ্ছা, ওকে যান, আমি আসছি। রেহেনা বেগম চলে যায়। আবির একটা কালো রঙের পাঞ্জাবি পরল, সাদা পাজামা পরে নিচে চলে আসে। 4টে গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়িগুলো ওদেরই। আবির সামনের গাড়িতে উঠল। গাড়িতে উঠে বসতেই পিছনের দিকে এসে বসলো প্রান্তি, শ্রেয়া, আরিয়া, অর্ণব আরও 2-1জন ওঠে। পরের গাড়িতে উঠে অর্ণব, নিধি, নিশি ভাবি, তার বোন রীতি আরও 2-1জন। আবির ড্রাইভারকে বলে সবার শেষে গাড়ি রাখতে। সবাই যার যার মতো করে গাড়িতে উঠে বসে। প্রান্তি শাড়ি পরেছে, কালো রঙের শাড়ি। আবির জানে না প্রান্তি এমন শাড়ি পরতে পারে, মানে ম্যাচিং করে প্রান্তি শাড়ি পরেছে। গাড়ি চলতে থাকে। বেশ কিছু দূর আসার পর সামনে আহাদ সাহেবদের গাড়ি থেমে যায়, সেই জন্য পিছনে গাড়িগুলোও থামে। হঠাৎ রাস্তার মধ্যে গাড়ি থামার কারণ কি? আহাদ সাহেব দেখে সামনে হৃদয় দাঁড়িয়ে আছে বাইক নিয়ে, পিছনে তার লোকজন। আহাদ সাহেব গাড়ি থেকে নামে, সবাই মোটামুটি গাড়ি থেকে নামে। আবির এগিয়ে আসে কাছে, সবার সাথে দাঁড়িয়ে আছে সে। হৃদয় আহাদ সাহেবের কাছে এসে তার পাঞ্জাবির কলার চেপে ধরে, টানতে টানতে নিজের বাইকের কাছে নিয়ে যায়। ফাহাদ এগিয়ে যায় তার বাবার এমন অসম্মান করা দেখে, কিন্তু হৃদয়ের লোকজন এসে ফাহাদকে আটকায়। হৃদয় বলে, কি রে বুইরা, তুই আমার টাকা না দিয়ে পরিবার নিয়ে ঘুরতে যাচ্ছিস? মাল তো দেখি বহুত হারামি রে। দেখো হৃদয়,
এখানে আমার পরিবারের সবাই আছে, আত্মীয় স্বজনরাও আছে, তাই এভাবে কথা বলো না। চুপ কর শালা, ভদ্রতা শেখাতে আসিস না বুঝলি, না হলে তোকে চর মেরে সবাইকে দেখাবো যে আমি কত ভদ্র। এই আমার বাবাকে ছেড়ে দে রিয়াদ, না হলে তোর অবস্থা কি যে করবো জানিস না। চুপ কর হারামির বাচ্চা, বেশি লাফালে গলা কেটে রেখে দেব। আহাদ সাহেব পিছনে তাকায়। আবির বুকে হাত দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে। আহাদ সাহেব ভেবেছিল সবার আগে আবির এগিয়ে আসবে, সবগুলোকে পিটিয়ে তার বাবাকে অসম্মানের হাত থেকে বাঁচাবে। কিন্তু আবির স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আবিরের চাচারা আবিরের কাছে আসে, আস্তে গলায় বলল, আবির, তোর বাবাকে ও অপমান করছে, তুই দাঁড়িয়ে কেন, কিছু বলিস না কেন? আবির কিছু বল। ও কিছুই বলবে না, যা করার নিজেরা করতে হবে। কিন্তু কেন? আসলে আমি কিছু বললে বাড়ির মান সম্মান নষ্ট হবে, পুলিশ আসবে, আপনাদের টাকা জরিমানা দিতে হবে, তারপর আমাকে আবার মার খেতে হবে, কথা শুনতে হবে। এর থেকে ভালো চুপচাপ দাঁড়িয়ে থাকি। যখন বেয়াদব ছিলাম তখন সবাই বারণ করতে মারামারি করতে, আর এখন আমি ভালো হলাম তখন সবাই বলে মারতে। বিষয়টা মজা না বলেন? অথচ আপনারা কখনো জানেনই আমি কাদেরকে পেটাতাম, এমন লোকদেরকে মেরেছে আমি। ফলস্বরূপ বাড়িতে বিচার, আমাকে গালমন্দ করা, এসবই হয়েছে আমার সাথে, তাই চুপচাপ দেখছি। এছাড়া আমার মারামারিতে ভয় করে। আবিরের কথা শুনে কেউ আর কোনো কথা বলে না। সবাই আবিরের দিকে কিছু সময় নিয়ে তাকিয়ে থাকে। তবে সবাইকে অবাক করে দিয়ে রেহেনা বেগমের বোনের ছেলে অর্ণব এগিয়ে যায় আহাদ সাহেবের দিকে। দুটো ছেলে অর্ণবকে আটকাতে আসে। অর্ণব ছেলে দুটোকে কষে কয়েকটা চড় দেয়। তারপর আহাদ সাহেবের কাছে এসে হৃদয়ের থেকে তাকে ছাড়িয়ে হৃদয়ের গালে জোরে একটা ঘুষি দেয়। হৃদয় বাইকের উপরে গিয়ে পড়ে। শোন, তুই কে সেটা আমার চেনার প্রয়োজন নেই, আমি কে সেটা শুনে রাখ। আমি হলাম ম্যাজিস্ট্রেট অফ পুলিশ। আমার সামনে কোনো অপরাধী এ অবধি ঠিকভাবে বেঁচে ফেরেনি। বেড়াতে আসছি বলে তোকে আর কিছু বললাম না। ভবিষ্যতে যদি কখনো তুই বড়দের অসম্মান করে কথা বলিস, বেয়াদবি করিস, তোর অবস্থা যে কী করবো সেটা তুই নিজেও জানিস না। খালুজান চলে আসেন। অর্ণব আহাদ সাহেবকে নিয়ে চলে আসে সেখান থেকে। সবাই তখন অর্ণবকে ঘিরে বাহবা দিতে ব্যস্ত। আবির দাঁড়িয়ে মুচকি হাসতে থাকে। আহাদ সাহেবের চোখ এড়ায় না সেটা। আবিরের চোখ আহাদ সাহেবের দিকে পড়তেই দুজনের চোখ সরিয়ে নেয়, কারণ আহাদ সাহেব আবিরের হাসির কারণ খুঁজতে থাকে। আহাদ জানে আবির কতটা বেয়ারা ছেলে। সে ছোট থাকতেই যা করে গিয়েছে গ্রামে, যদি সেটার পুনরাবৃত্তি ঘটে তাহলে সেটা যে কতটা খারাপ হবে আহাদ সাহেব জানে। ওরা সবাই যে যার মতো করে গাড়িতে উঠে বসলো। আবার চলতে থাকে গাড়ি। কিছু সময় পর ওরা সেই জায়গাতে চলে আসে। জায়গাটা বেশ সুন্দর। একটা পুকুর আছে ভিতরে। পুকুর পাড়ের চারপাশ দিয়ে দেবদারু গাছ লাগানো, বসার জন্য জায়গা করা। এখানে একমাত্র আহাদ পরিবার ছাড়া কারো আসার অনুমতি নেই। কয়েকজন দারোয়ান সবসময় পাহারা দেয় জায়গাটা। সবাই গাড়ি থেকে নেমে যে যার মতন করে ঘুরতে চলে যায়। অর্ণব নিধির কাছে আসে। নিধিকে বলে, মিস নিধি, ঘুরবেন নাকি আমার মতো এক সঙ্গী কবির সাথে? যে কবি কবিতা রচনা করে না, কবিতাকে খোঁজে। চলেন, আজ না হয় আপনি আমার কবিতা হবেন। নিধি আবিরের দিকে তাকায়। নিধির থেকে সরে আসে আবির। নিধি কিছু বলতে গিয়েও পারে না। আবির এসে একটা বেঞ্চে বসলো। সিফাত আসে একটু পর আবিরের কাছে। সে এসে বলে, দোস্ত, তোর ভাবির মেয়ে রীতি আমার ভালো লেগেছে, একটু কথা বলে দে না। নিজের কাজ নিজে কর, তাছাড়া ভাবি কিন্তু ভালো না। যা করবি সাবধানে, ভাবির চোখের আড়ালে। ঠিক আছে, তাহলে আমি গেলাম। আবির পুকুর পাড়ের বেঞ্চে বসে, ফোন চাপছে। খালেদ সাহেবকে মেসেজ করে বলে, আমাদের উপজেলার এমপি শাহিদ রহমানের হিস্ট্রি খুঁজে দেন তো, অর্ককে বলেন একটু। আচ্ছা, তোমার কাজ কত দূর? অর্কদেরকে পাঠিয়েছি সেখানে, ওদের সাথে কথা বলে জানাবো। আবির মেসেজ করছিল এমন সময় পাশে কে যেন আসে। তাকিয়ে দেখে প্রান্তি দাঁড়িয়ে। আবিরের পাশে বসলো সে। আবির দূরে সরে যায়। প্রান্তি চুপচাপ বসে থাকে। নীরবতা ভেঙে প্রান্তি বলল, জায়গাটা অনেক সুন্দর, তাই না? মনে আছে আমরা আগে কতবার এখানে আসতাম? সপ্তাহে 4 দিন আসতাম, তাই না? তোর কাছে এই বেঞ্চটাই বেশি পছন্দের, এজন্য এখানে এসে বসলি, তাই না? দুজনে আবার চুপ হয়ে যায়। আবির কোনো কথা বলে না। প্রান্তি আবার বলে, আবির, তোর সাথে আমার কিছু কথা আছে, তোর সময় হবে শোনার?
এখন সময় নেই, পরে শুনবো। আবির উঠিস না, দেখ তোর সাথে ম্যাচিং করে শাড়ি পরেছি আমি। হ্যাঁ তো তো কি বুঝিস না তুই? শুনলাম বিয়ে হবে, ছেলে কি করে, কেমন দেখতে? উফ ধুর, তুই না একটা ফালতু, সর সামনে থেকে। প্রান্তি কথাগুলো বলে নিজেই আবিরের পাশ থেকে উঠে চলে যায়। আবির প্রান্তির দিকে তাকায় না। তারপর সন্ধ্যের পর পুরো জায়গাতে লাইট জ্বলে ওঠে। বেশ মনোমুগ্ধকর পরিবেশ। সবাই অর্ণবকে নিয়ে ব্যস্ত। বিশেষ করে আহাদ সাহেব তো আরও খুশি। তবে নিয়াজ সাহেব আশা অবধি এখনও আবিরের সাথে কথা বলেনি। না বলার পিছনের কারণ হলো তার মেয়ের বিষয়। নিয়াজ তার মেয়েকে ভালোবাসে অনেক, সেজন্য প্রান্তির সেদিনের সেই ঘটনার কারণে নিয়াজ সাহেব এখনও আবিরের সাথে কথা বলেনি। আবির অর্ণবকে নিয়ে সবার মেতে থাকার দৃশ্যটাই দেখছে। একটু পর সন্ধে নামে। কাজের লোক চা খাওয়ার জন্য ডাকে সবাইকে। সবাই গোল হয়ে ঘাসের উপরে বসলো। আবিরের সোজা প্রান্তি বসেছে। মুখ উঁচু করলেই একে অপরকে দেখতে পারছে। নিধি আবিরের পাশে বসেছে আর প্রান্তির পাশে অর্ণব। আবির বসে চা খাচ্ছে। আহাদ সাহেব বলে, কয়দিন পর প্রান্তির বিয়ে। প্রান্তির বিয়ে উপলক্ষে আহাদ ইতিমধ্যে আমাদের বাড়িতে অনেকে এসেছে, আরও গেস্ট আসবে। তবে আজকে যা হয়েছে সেটা আমার জন্য দুঃখিত। এমন অনেক কিছুই তোমাদের সামনে হয়তো হতে যাচ্ছে, সব কিছুই মনে করিও না, চলো আনন্দ করি। সবাই যে যার মতো করে গল্প করতে থাকে। এমন সময় সবার মধ্যে থেকে শ্রেয়া বলে, চলো আমরা যে যা পারে সেটা করি। কেউ অভিনয়, কেউ গান, কেউ নাটক, যা ইচ্ছে করতে পারলে সেটাই হবে। ঠিক আছে, তাহলে আমার থেকে শুরু হোক, আমি রাজি। এই বিচ্ছু, তুই আর কি করবি? খালি তো পারিস ফটফট করে কথা বলতে। সবাই হাসতে থাকে। তবে সবাই যে যেমন পারছে সেভাবেই কাজ করছে। অর্ণবের পালা আসে। অর্ণবের কাছে গিটার এনে দেওয়া হয়। অর্ণব গান গাইবে বলেছে। সে গিটার হাতে টিউন তুলতে থাকে। বেশ ভালোই গিটার বাজাতে পারে অর্ণব। অর্ণব গিটার বাজিয়ে গাইতে থাকে। ক্রমশ এই গল্পে আরও পাতা চড়ে নিচ্ছে। দুমুঠো বিকেল যদি চাও ছড়ে দিচ্ছে। আরও কিছুক্ষণ যোগাযোগ ধরে রাখছে। আঙুলে আঙুল যেন ভুল করে রাখছে। এই ছেলে মানুষই তুলে দিচ্ছে। তোমায় ছবি বলে আদর করবে বলে উড়ে উড়ে আসে এলোমেলো কিছু গান, থেকে যায় তোমার আঁচল ধরে। তুমি ছুলে চল, আমি বৃত্ত হয়ে থাকছি। দুমুঠো বিকেল যদি চাও ছুড়ে দিচ্ছি। অর্ণব গান শেষ করতেই সবাই হাততালি দিতে থাকে। বেশ ভালো গাইতেও পারে অর্ণব। ছেলেটা সব দিক দিয়ে পারফেক্ট। সরকারি চাকরি, গুণ, ভয়েস, মন ভালো করার গুণ, সব কিছুই আছে ওর মধ্যে। অর্ণব সবার থেকে বাহবা কুড়াতে থাকে। এক এক করে আবিরের পালা আসে। আবির বলে, আমি গান পারি না। কি পারিস? মারামারি করতে? না, সেটাও পারি না। তাহলে কি পারিস? পারি চুপচাপ বসে থাকতে। ঢং। পারে পারে আবির ভাইয়া কবিতা আবৃত্তি করতে পারে অনেক সুন্দর করে। আমি দেখেছি ওনার বন্ধুদের সাথে যখন আড্ডা দেয় সুন্দর করে কবিতা আবৃত্তি করে। আবির ধরা পড়ে যায়। সবাই এবার চেপে ধরে আবিরের থেকে কবিতা শুনবে বলে। আবির সবার দিকে একবার তাকায়। অর্ণবও তাকিয়ে আছে। আবির ইশারা করে অর্ণবের কাছ থেকে গিটার চায়। অর্ণ এসে নিয়ে আসে। আবির গিটারের চিকন তারগুলো ধরে কয়েকবার টান দেয়। তারপর বলতে থাকে, প্রিয়, আমি বারবার রং তুলির প্রেমে পড়ি তোমাকে আঁকবো বলে। আমি রং তুলি হাতে নিয়ে তোমাকে দেখি। তোমার ঠোঁট আগে, ফাগুন রাঙা ঠোঁটে আমি তোমাকে স্পর্শ করি। আমি তোমার চোখে কাজল মাখি। তোমার কাজল মাখা চোখে তাকিয়ে থাকে পলকহীন চোখে। আমি রং তুলি দিয়ে তোমার হাতে রং বেরঙের কাচের চুড়ি এঁকে দেই। তোমার হাতে কাচের চুড়ির রিমঝিম শব্দ শুনি নীরবে। আমি শাড়ির আঁচলে ঢেকে দেই তোমার পুষ্পযুগল। আর রং তুলিতে তোমার শাড়ির কুচি গেঁথে দেই প্রেমিক হয়ে। তোমার আলতা রাঙা পায়ে নুপুর বাজতে থাকে নিক্কণ শব্দে। আমি খোলা চুলের ফাঁকে একটা বনফুল গেঁথে দেই তোমার কানে। তোমার অসম্পূর্ণ ছবির দিকে তাকিয়ে থাকি আনমনা হয়ে। এই বুঝি স্বপ্ন সত্যি হলো এই ভেবে। আমি এভাবেই প্রতিনিয়ত তোমাকে খুঁজতে থাকি রঙিন কোনো ছবির অ্যালবামে কিংবা চেনা কোনো রাস্তায়। তোমাকে খুঁজতে গিয়ে হারিয়ে যাই। তুমি মুক্ত বিহঙ্গ শূন্য আকাশে ডানা মেলে দাও। তোমাকে খুঁজে পাওয়া দুঃসাধ্য বটে। চেনা রাস্তায় হাঁটা হয়নি বহুদিন হয়। পথ ভোলা পথিক হয়ে নতুন সব পথের সন্ধানী হয়ে আছি। কখন কোথায় যাচ্ছি, কেনই বা যাচ্ছি ভেবে দেখিনি কখনো।
শুধু জানি আমি পথিক হয়ে হাঁটছি নতুন কোনো পথ ধরে, নতুন কোনো দিগন্তে, আর রং তুলি হাতে নিয়ে আছি নতুন কোনো ছবি। আবির প্রতিটা লাইন গিটারের সাথে মিউজিক বাজিয়ে বলল। সবাই চুপ হয়ে শুনছে। আবির কবিতা বলার শেষে সবার কাছ থেকে উঠে চলে আসে। আবির এসে সেই বেঞ্চে এসে বসে। কিছু সময় পর প্রান্তি আসে। আবিরের দিকে তাকিয়ে বলে, আবির, তোকে একটা কথা বলার ছিল, কাউকে বলবি না, প্রমিস কর। কি কথা? প্রমিস কর প্লিজ। প্রমিস। আমি না এই বিয়ে করতে পারবো না, আমি কিছুতেই আটকাতে পারছি না বিয়েটা। এই জন্য মাকে বলেছিলাম তোকে আনতে। আসলে তোকে ডাকার পেছনে কারণ হলো, আমি এই যে বিয়েটা করছি না তার কারণ হলো আমি তোকে ভালোবাসি আবির। বিশ্বাস কর, অনেক বেশি ভালোবাসি। ছোট থাকতে তোকে অপবাদ দিয়েছিলাম সত্যি, কিন্তু এত কিছু হবে কখনো ভাবিনি। আমাকে কি একটাবার মাফ করে দেওয়া যায় না? তোর কাছে মাফ চাওয়ার সুযোগ হয়নি আমার। আমি সত্যিই তোকে অনেক অনেক বেশি মিস করেছি। সবসময় তোকে নিয়ে ভাবতাম। সাদকে বিয়ে করতে পারবো না। আবির, তুই একটা কিছু কর প্লিজ। কেউ আমার কথা বুঝছে না। বাবা তো তোর কথা শুনতেই পারে না এখন। কি করব কিছুই মাথায় আসে না। হয় বিয়েটা আটকা, নয়তো আমাকে নিয়ে চল। আমি সত্যিই বিয়ে করতে চাই না। তোকে ভালোবাসি অনেক বেশি রে। প্রান্তি কথাগুলো বলে কান্না করে দেয়। আবির কি বলবে বুঝতে পারে না, যার জন্য সে গ্রাম ছাড়া নিজ এলাকা ছেড়ে শহরে মামার বাড়িতে গিয়ে থেকেছে। অথচ সেই প্রান্তি নাকি এখন আবিরকে ভালোবাসে। আবির কি বলবে বুঝতে পারে না। দুজনে বসে থাকে চুপচাপ। অর্ণব একটা ফুল হাতে দাঁড়িয়ে আছে। নিধির কাছে আসে সে। নিধি ঘুরতেই অর্ণব নিধির দিকে ফুলগুলো বাড়িয়ে দেয়। ফু দিয়ে অর্ণব বলে, যদি বলি আকাশের আর্তনাদ হন হবেন, যদি বলি কুয়াশা ঘেরা প্রবাদ বৃষ্টির ফোঁটা হন হবেন, যদি বলি দূরাকাশের তারা হন হবেন। নিধি কপাল কোঁচকে তাকায় অর্ণবের দিকে। অর্ণব বুঝতে পারে নিধি এসবে ইন্টারেস্ট না, তাই সাথে সাথে বলে, আমি ভাবছি কবিতা লিখবো আবির ভাইয়ের মতো। উনি কিন্তু অনেক সুন্দর কবিতা লেখেন। একটু চেষ্টা করলাম, তাই আপনাকে শোনাতে এসেছে। ভাবেন না আপনাকে প্রপোজ করতে আসলাম। আসলে মেয়েদের প্রপোজ করা আর মিষ্টিতে লবণ ঢেলে দেওয়া একই কথা। তারা কিছুই বুঝবে না, স্বাদ কি গন্ধ কি কিছুই জানে না। তাই না? আপনি বেশি কথা বলেন। এত বেশি কথা বলা ঠিক না, বুঝছেন? অসুস্থ হয়ে পড়বেন। কেউ তো আমার সুস্থতার কথা ভাবলো, তাতেই তো অনেক বেশি। থাকেন, আবির ভাইয়াকে খুঁজতে হবে। উনি আমার সাথে কথা বলেনি সারাদিনে। আচ্ছা। নিধি চলে আসে আবিরকে খুঁজতে। ওদিকে আবির বর্ষা থেকে উঠে দাঁড়ায়। প্রান্তির সামনে আসে। প্রান্তিকে বলে, আচ্ছা কান্না থামা, আমি তোকে ভুলে গিয়েছিলাম। আমি এত বেশি অতীত মনে রাখতে চাই না। যা হবার হয়েছে, আমি তোকে মাফ করে দিলাম। সমস্যা নেই, সেসব নিয়ে তোর আর এত চিন্তা করার দরকার নেই। যেহেতু তোর পরিবার তোর জন্য ছেলে দেখেছে, আর আমি তোকে কখনো বন্ধু ছাড়া বেশি কিছুই ভাবিনি। তার উপর এত বছর হলো তোর প্রতি ফিলিংস আসেনি, আসবেও না। আমি তোকে ভালোবাসতে পারবো না। তুই শুধু শুধু আমার কথা ভেবে বিয়েটা না ভেঙে পড়ে ফেল। এটা হয়তো তোর জন্য ভালো হবে। আমার প্রতি তোর এসব ধারণা বাদ দে। আবির চলে আসতে চায়, কিন্তু তখনই প্রান্তি আবিরের হাত ধরে। আবির ঘুরতেই প্রান্তি এসে আবিরকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আবির, আমি সত্যি তোকে ভালোবাসি। তুই বোঝার চেষ্টা কর। আমার পক্ষে বিয়েটা করা সম্ভব না। আমি তোকে অনেক ভালোবাসি। তোর জন্য অপেক্ষা করেছি। বাবা এত দ্রুত যে বিয়ে ঠিক করবে বুঝতেই পারিনি। আমাকে নিয়ে চল এখান থেকে। আমি তোকে ছাড়া থাকতে পারবো না। আবির প্রান্তিকে যখন নিজের থেকে ছাড়াতে যাবে তখনই সামনে দেখতে পায় নিধি এসে দাঁড়িয়েছে। আবিরকে ডাকতেই যাচ্ছিল, কিন্তু ডাকার আগে প্রান্তি আবিরকে জড়িয়ে ধরে। আবির প্রান্তিকে ছাড়ালেও নিধি সেখান থেকে দ্রুত চলে যায়। আবির প্রান্তিকে বেঞ্চে বসিয়ে বলে, আমি তোকে ভালোবাসিনি আর বাসতেও পারবো না। তবে বিয়েটা পেছানোর চেষ্টা করতে পারি। তবে আমার কাছে ভালোবাসার দাবি নিয়ে কখনো কিছু করতে চাস না। থাক, আমি গেলাম। আবির আর দাঁড়ায় না, সেখান থেকে চলে আসে। আবির নিধিকে খুঁজতে থাকে। নিধি পুকুর পাড়ে একা বসে আছে। আবির গিয়ে নিধির পাশে দাঁড়ায়। নিধিকে বলে, এখানে একা বসে আছিস কেন? আমার পাশে কি কারো থাকার কথা আছে নাকি? এভাবে কথা বলিস কেন? কি হয়েছে? কই, কিছুই তো হয়নি। সরি। সরি? সরি কেন? ওই যে তোমাদের প্রেমের সময় আমি গিয়েছিলাম তোমাকে ডাকতে, তাই সরি। ও, প্রান্তি আমার কাজিন হয়। আচ্ছা বুঝেছি আমি, থাক সেসব। আবির সেখানে আর থাকে না।
পার্ক থেকে বের হয়ে আসে, কল করে অর্ককে। অর্ক গাড়ি নিয়ে আসে আবিরের সামনে। আবির গাড়িতে উঠে একটা ফাঁকা জায়গাতে আসলো। গাড়ি থেকে নেমে অর্ককে জিজ্ঞেস করলো, সাইকো গ্যাংয়ের মাছের আড়ত কোথায়? কোত্থেকে সে মাছ সাপ্লাই দেয়? আর এদের লিডারকে খোঁজ পাওয়া গেল? না, এখনো পাওয়া যায়নি। সে অনেক বুদ্ধিমান, নিজেকে কখনো সামনে আনেনি। নিজের কোনো খাস লোক নেই যে তাকে ধরে পিটিয়ে জিজ্ঞাসা করব। তবে আপনার বাপের মাছের ঘরের পাশে যে বড় মাছের পুকুরগুলো আছে, সেটা থেকেই মাছ তোলা হয়। তারপর প্রথমে সেই মাছগুলোকে নিয়ে যাওয়া হয় একটা জায়গাতে, তারপর সেখান থেকে বরফে করে দেশের নানান জায়গাতে চলে যায়। ও, তার মানে মাছের পেট সেখানেই কাটা হয়, আর পেটের ভেতরে ড্রাগস ঢুকিয়ে সেটা দেশের বিভিন্ন স্থানে চলে যাচ্ছে। একটা কাজ কর, আমাদের এই থানা জেলার ভেতরে যতজন প্রভাবশালী নেতা এবং টাকাওয়ালা লোক আছে তাদের লিস্ট বের করো। এমন 10 জনের লিস্ট আমার লাগবে। আমার বাবারও যদি টাকা থাকে তাহলে এই লিস্ট থেকে যেন বাদ না যায়। ওকে, যাচ্ছি এখন। অর্ক চলে যায় সেখান থেকে। আবির হাঁটতে থাকে। প্রান্তের কল আসে আবিরের ফোনে। আবির রিসিভ করতেই প্রান্তি বলে, কোথায় তুই? আবির, আমি তোকে অনেক ভালোবাসি, তুই আমার সাথে এমন করিস না। আমি তোকে ছাড়া থাকতে পারবো না। নাম্বার কোথায় পেয়েছিস? সিফাত ভাই থেকে নিলাম। ফোন রাখ, কাজ করছি আমি। আবির ফোন কেটে দেয়। তারপর বাড়িতে চলে আসে সে। কিন্তু বাড়িতে এসে সে মহিলা ছাড়া কাউকে দেখতে পায় না। আবির সোফাতে গিয়ে বসে। আরিয়া আসে আবিরের কাছে। ভাইয়া, তুই আসলি বাড়িতে? যাক, অন্তত একজন তো আছে। মানে কি হয়েছে? আর বলিস না, গাড়ি করে সবাই ফিরছিল, বড় বাবার গাড়িটা গিয়ে ধাক্কা দেয় পুলিশের গাড়িতে। মানে পুলিশের গাড়ির সাথে বড় বাবার গাড়ি অ্যাক্সিডেন্ট করে, আর একটা পুলিশের পায়ের উপর দিয়ে গাড়ি চলে যায়, পা ভাঙছে। পুলিশ হাসপাতালে। দোষ পুলিশের, সে কাকে ধরার জন্য রাস্তার মাঝখানে এসেছিল, আমাদের কোনো দোষ নেই। পরে বাকি পুলিশ এসে সবাইকে ধরে নিয়ে গেছে, আমাদেরকে ছেড়ে দিয়েছে, গাড়িটাও থানায় গেছে। আবির, তোর বাবা আর কত অপমানিত হবে? মানুষটাকে কি একটু শান্তি পেতে পারে না? প্লিজ বাবা, যা তোর বাবাকে নিয়ে আয়। আচ্ছা, চিন্তা করো না, দেখি থানায় গিয়ে। আবির থানার উদ্দেশ্যে বের হয়। প্রান্তিও আবিরের সাথে আসে। আবির বারণ করেছিল কিন্তু প্রান্তি শোনেনি। সে আবিরের সাথেই যাবে। আবির প্রান্তিকে সাথে নিয়ে আসে। তবে থানার ভিতরে অনেক ঝামেলা হয়। অর্ণব যতই নিজের পরিচয় দিক না কেন, থানার কর্মরত অন ডিউটি অফিসারের সাথে তাদের অ্যাক্সিডেন্ট হয়েছে, এত সহজে কি তারা ছাড়বে? সবগুলোকে থানার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। অর্ণব বলে, অফিসার, আপনি কিন্তু ভুল করছেন। আপনি চেনেন না এখন আমি কে। আমি কিন্তু আপনার চাকরি খেয়ে নিতে পারি। চুপ করেন। কত নেতা এলো গেল, চাকরি ঠিক আছে, শুধু শুধু পাওয়ার দেখাবেন না, না হলে মার্ডার কেসে ফাঁসিয়ে দেব। অর্ণব অনেকভাবে নিজের পাওয়ার দেখাতে গিয়েও ব্যর্থ হয়। কোনো উপায় নেই আর। অর্ণব কী করবে বুঝতে পারছে না। কাছে ফোনও নেই যে কাউকে ফোন করবে। এমন সময় আবির থানাতে প্রবেশ করে, সাথে প্রান্তিও আছে। থানায় এসে সে গারদের দিকে তাকায়। আহাদ সাহেব চুপচাপ বসে আছে ময়লা ফ্লোরে, বাকিরা দাঁড়িয়ে আছে। 6 জন মানুষকে একসাথে ধরে এনেছে পুলিশ। আলামিন আবিরকে বলে, কে আপনি? থানাতে এভাবে আসলেন যে? অফিসার, আপনি যাদেরকে ধরে আনছেন সেখানে আমার বাবাও আছে, এই জন্য আসতে হয়েছে। ওই কে আছিস? ঘটনাস্থলে কি এই ব্যক্তি ছিল? আলামিন আবিরকে দেখিয়ে একটা পুলিশকে ডাকে। পুলিশটা এসে আবিরকে দেখে বলে, না স্যার, উনি ছিল না। আলামিন আবিরের দিকে তাকায়, বলে, আপনার বাবার নাম কি? আহাদ চৌধুরী। ওনার কোনো ছাড় নেই, সে নিজেই ড্রাইভ করছিল গাড়ি। থানা থেকে বেরিয়ে যান। আবির আলামিনের কথায় মুচকি হাসল। তবে আহাদ সাহেব সহ বাকিরা অবাক হয়, কারণ আগের আবির হলে এতক্ষণে আলামিনকে পিটিয়ে ওর বাবাকে থানা থেকে বের করে নিয়ে যেত। অথচ এই আবির কতটা শান্তভাবে বসে অফিসারের কথায় হাসছে। আবির বলে, আলামিন সাহেব, যতটুকু শুনলাম দোষটা পুলিশ অফিসারের। কোনো চলন্ত গাড়ির নিচে অকারণে কেউ যদি এসে নিজের অ্যাক্সিডেন্ট করায় তাহলে সেটা কেমন অপরাধ বলেন তো? ওই, তোর সাথে এত কথা বলার সময় নেই। বেশি পাকনামি করবি তো তোকেও কিন্তু চালান করে দেব, বুঝেছিস? ভালোভাবে বলছি, থানা থেকে যা, না হলে পরের বার আর ওয়ার্নিং দেব না। আবির তখনও হাসল। ফোন চাপছে সে, কেউ কোনো কথা বলছে না। তবে আবির যে কিছু করছে না এখনও, সেটা ভেবেই বাড়ির মানুষেরা অবাক হয়। তারপর আবির থানার ভিতরে বসা।
ওসি আলামিন সাহেবের সাথে কথা বলছে আবির। আহাদ সহ বাকিরা অনেক অবাক হয়, কারণ আবিরকে তারা কখনো এতটা শান্তভাবে কথা বলতে দেখেনি। আবির অনেক বেয়ারা ছিল, বিশেষ করে তার পরিবারের উপরে কেউ কথা বললে তাকে গিয়ে আবির পিটিয়ে আসতো। আর সেই আবির আজকে এতটা শান্তভাবে কথা বলছে, ভাবতেই অবাক হয়ে গেছে আহাদ পরিবারের সবাই। প্রান্তি বলল, দেখেন অফিসার, খোঁজখবর নিয়ে দেখবেন অন্যায়টা আপনার পুলিশ লোকেরই। তিনি সেধে সেধে গাড়ির সামনে এসে পড়েছে, আমাদের গাড়ি তো ব্রেক করার সুযোগটুকুও তো দেবেন। অন্যায়টা কিন্তু আপনি করছেন, তাই তাদেরকে আটকে না রেখে এক্ষুনি ছেড়ে দেন। এই চুপ থাকেন তো, বেশি কথা বললে এবার আপনাকেও কিন্তু গারদে ভরে দেব। এত কথা ভালো লাগছে না। আপনাদের 5 মিনিট সময় দিলাম, এর মধ্যে যদি থানা ত্যাগ না করেন আপনাদের কপালে কিন্তু অনেক দুঃখ আছে বলে দিলাম। আবির মুচকি হাসতে থাকে। আলামিন আরও রেগে যায়, বোঝা যায় এই আবির ছেলেটা প্রচুর ঘাটতারা। আবির হাসতে হাসতে বলে, অফিসার 5 মিনিট অনেক লম্বা সময়, 5 সেকেন্ড কাউন্ট করুন, দেখবেন কি হয়। তাই নাকি? আমাকে তুই সময় 1 2 3। তখনই আলামিনের ফোনে কল আসে। আলামিন ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে বলে, আমি পুলিশের কমিশনার বলছি, মিস্টার রাজীব শেখ। তুমি তো 3 বছর হলো জয়েন করেছো, কালকে থেকে তোমাকে আর চাকরিতে আসতে হবে না। স্যার শুনুন স্যার, আমি জানি না কেন আপনি আমায় চাকরি থেকে বের করে দিচ্ছেন, কিন্তু কোনো কিন্তু শুনতে ফোন করিনি। উপর থেকে অর্ডার আসছে তোমাকে চাকরি থেকে সোজা বের করে দিতে। স্যার এমন করবেন না প্লিজ, বউ বাচ্চা নিয়ে পথে বসে যাব, একটা সুযোগ তো দিন। সুযোগ একটা আসে, তোমার সামনে যে বসে আছে আবির স্যারকে যদি তুমি খুশি করতে পারো বা তিনি যদি তোমাকে ক্ষমা করে দেন তাহলে চাকরি থাকবে। তোমার চাকরি ডিপেন্ড করছে সম্পূর্ণ আবির স্যারের উপরে, বাকিটা তুমি জানো কি করবে। স্যার এনাকে স্যার বলছেন, ইনি কে? শাট আপ, আবির স্যারকে চিনো না? তোমার চাকরি আর মনে হয় আমি টিকিয়ে রাখতে পারবো না, বাকিটা তোমার ব্যাপার। সেকেন্ডবার যদি ফোন করা লাগে তাহলে বুঝিও তুমি আর চাকরিতে নেই। কমিশনার রাজীব ফোন কেটে দেয়। কী করবে আলামিন বুঝতে পারে না। সামনে বসে থাকা আবিরের দিকে তাকিয়ে থাকে সে। আবির উঠে দাঁড়ায়, আলামিনের কানের কাছে মুখ এনে বলে, বলেছিলাম না 5 মিনিট অনেক সময়, আমার জন্য 5 সেকেন্ডই যথেষ্ট। গেম ইজ নট আ লাইফ, বাট আমার কাছে লাইফটাই একটা গেম। আমি কে সেটা জানানোর প্রয়োজন দেখছি না। আপাতত আহাদ পরিবারের সবাইকে ছেড়ে দেন, বাকিটা পরে কথা হবে। আর হ্যাঁ, কেউ যদি জানতে চায় কি হয়েছে বলবেন অর্ণবের কথা, তিনিই সব কিছু করেছে। বুঝেছেন অফিসার? আলামিন কোনো কথাই বলতে পারছে না। কি যে হচ্ছে সে নিজেও জানে না, তবে এখন ওর কী করতে হবে সেটা ভালো করেই জানে। সে হাবিলদারকে ডাকে। নারায়ণ, জলদি স্যারদের ছেড়ে দেন, তাদের গাড়িতে করে সুন্দরভাবে বাড়িতে পৌঁছে দেন, তাদের যেন কোনো অসুবিধা না হয়। হাবিলদার নারায়ণ এসে তালা খুলে দেয়। সবাই বাইরে আসে। সবাই আবিরের দিকে তাকিয়ে আছে। হঠাৎ কি হলো? কার ফোন এলো? আবির কানে কানে ওসি আলামিনকে কি বলল সেসব নিয়েই ওদের সবার চোখে মুখে বিরাট প্রশ্নের ছাপ। ফাহাদ তো জিজ্ঞাসাই করে ফেলল, অফিসার এতক্ষণ তো ছাড়লেন না আমাদের, হঠাৎ কি হলো? কার ফোন ছিল? কার কথাতে আপনি ছেড়ে দিলেন? আর কেনেই বা ছাড়লেন বলেন এখনই। স্যার আমার ভুল হয়েছে, সব কিছু অর্ণব স্যারের কারণে হয়েছে। তিনি এখানে আছে আমি বুঝতে পারিনি। ওহ, তার মানে অর্ণবের জন্যই আমরা এত বড় অসম্মানের থেকে ছাড়া পেলাম। হ্যাঁ স্যার, আপনারা যান, অসুবিধা হলে আমাকে বলতে পারেন। না ঠিক আছে, প্রান্তি চলে আয়। ওরা সবাই চলে যায় সেখান থেকে। আবির তখনও থানাতে বসা। আলামিন এসে আবিরের পা জড়িয়ে ধরে। আবির ছাড়িয়ে নেয়। আলামিন বলে, স্যার আমি জানি না কে আপনি, যেহেতু বাংলাদেশের পুলিশ কমিশনারের ফোন করে আপনাকে স্যার বলতে পারে, আমি শিওর আপনি সবার স্যার হবেন। আমাকে প্লিজ মাফ করে দেন, দোষটা আমাদেরই ছিল, আর কখনো এমন ভুল হবে না। স্যারকে বলেন একটু যেন আমার চাকরিটা না নেয়, বউ বাচ্চা আছে, আমার কি যে হবে তখন। ঠিক আছে, চাকরি থাকবে, উঠি এখন। আবির উঠে দাঁড়ায়, তারপর থানা থেকে চলে আসে। বাড়িতে আসে কিছু সময় পর। বাড়িতে এসে দেখে সবাই বসে আজকের ঘটনা নিয়ে আলোচনা করছে। আবির কোনো কথা না বলে চলে যেতে থাকে তার রুমের দিকে। তখন ফরহাদ সাহেব বলে, ভাবি জানো, আজকে অর্ণব না থাকলে আমরা জেলেই থাকতাম। মার বোনের ছেলে আমাদের কাছে যেন দূরত হিসেবে এসেছে।
এমন একটা ছেলেই তো আমাদের পরিবারের দরকার ছিল। আমার অর্ণবকে এখন দারুণ লাগে। কি বলেন ভাই? অর্ণব তো আগে থেকেই ছিল থানাতে। আবির যাওয়ার পরেই কেন বের হয়ে এলেন? আগে কেন সেটা হয়নি? থানার ওসিও তো বললো যে অর্ণবের জন্য হয়েছে। আচ্ছা, এতক্ষণে হয়নি? আবির যাওয়ার পর হলো? ঠিক আছে, মেনে নিলাম। খালামুনি, এসব বাদ দাও তো। আমি কে থানার ওসি এতক্ষণে তা বুঝতে পেরেছে। আমি হলাম পুলিশ ম্যাজিস্ট্রেট। আমার ক্ষমতা সবাই জানে, তাই আমার নাম নেওয়াটা স্বাভাবিক। এখন বাসে চলে আসছে, সবাই রিল্যাক্সে ঘুম দাও। অর্ণবের কথা মতো আর কেউ কিছু বলল না। সবাই যে যার রুমে চলে যায়। আবির ছাদে আসে, পায়চারি করছে সে। আবিরের পিঠের উপরে হঠাৎ একটা কাগজের বল এসে পড়ল। আবির পিছনে ঘুরে তাকাতেই দেখে পাশের ছাদে প্রান্তি দাঁড়ানো। প্রান্তি একটা উঁচু চেয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। বেশি নড়লে প্রান্তি ছাদ থেকে পড়ে যাবে। আবির দ্রুত বলে, কি করছিস? কিনার থেকে সরে যা, পড়বি কিন্তু এখনই। পড়বে না এখন, তবে পড়বো, আজ না হোক কাল। মানে কি বলিস তুই? এটা কি ফাজলামোর জায়গা? পড়লে তুই বাঁচবি? মরতেই তো পড়বো, বাঁচার জন্য কেউ এত উঁচু থেকে লাফ দেয়? কি যাতা বলছিস, নাম ওখান থেকে। আসলে বিয়ের আগের দিন যদি তুই আমাকে গ্রহণ না করিস তাহলে এখান থেকে ঝাঁপ দিয়ে মরবো। তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। যাকে এত বছর ধরে ভালোবাসলাম, যাক একতরফা মন থেকে ভালোবেসে গেলাম, যাকে আমি বিয়ের আগে এসে ভালোবাসি বলে দিলাম, তাকে এতটা কাছে এসেও পাবো না জেনেও জীবনটা রেখে আর কি হবে? এর থেকে সব কিছু শেষ করে দেওয়া ভালো না? সিদ্ধান্ত নিয়েছি, সব শেষ করব নিজের মৃত্যু দিয়ে। তোকেও জ্বালাবো না। তোর মাথা ঠিক আছে? আরে যা তা বলছিস, নাম ওখান থেকে। আগে বল, গ্রহণ করবি কিনা আমাকে? নাম তো বললাম না তোকে। আগে বলতে হবে তুই আমার ভালোবাসা গ্রহণ করবি কিনা। আচ্ছা করবো, এখনই নাম। প্রান্তি নামে, কিন্তু যখনই আবির বলে করব, তখনই পিছনে নিধি এসে দাঁড়ায়। ওদিকে ছাদের নেয়াজ আসাতে প্রান্তি আর আবিরের সাথে কথা বলতে পারে না। ছাদ থেকে দ্রুত চলে যায়। আবির নিধিকে দেখে চমকে ওঠে। নিধি বলে, ধ্যাত, আমি মনে হয় খালি ভুল সময়ই এন্ট্রি করে ফেলি। সরি আবির ভাইয়া, আমি বুঝতে পারিনি এখানে প্রপোজ চলছিল। গ্রহণও করে ফেললে তুমি, কাবাবে হাড্ডি হয়ে গেলাম। আসলে নিধি, তুই যেটা ভাবছিস সেটা না, অন্যভাবে বিষয়টা ভাবিস না। তোকে আমি সব কিছু খুলে বলবো। কেন বলবে? আমি কে? আর তাছাড়া আমি কি বুঝলাম বা না বুঝলাম তাতে তোমার কি যায় আসে? আর কি বুঝিয়ে বলবা সে কতটুকু ভালোবাসে নাকি তোমার গ্রহণ করার বিষয়টা? সমস্যা নেই, প্রান্তি আপু তো দেখতে বেশ অনেকটাই সুন্দর, তোমার সাথে মানাবে বেশ। আমরা একটা ভাবি বেঁধে চলেছি। নিধি আর কোনো কথা না বলে হনহন করে হাঁটা ধরল। পিছন থেকে আবির কতবার ডাকলো, কিন্তু নিধির কোনো পাত্তা নেই। তবে আবির বুঝতে পারছে না ওর মনের ভিতরে কেমন একটা ভয় কাজ করছে। তবে ভয়টা কিসের? প্রান্তিকে হারানোর নাকি নিধিকে হারানোর? আবিরের বুকের ভিতরে অচেনা এক সংকোচতা এসে ধরা দিয়েছে। কি করবে বুঝতে পারছে না সে। আজকে সবাই কেনাকাটা করতে বের হব। প্রান্তির বিয়ের আর মাত্র 4 দিন আছে। সবাই রেডি হয়ে নাও, শপিং হবে আজকে। রেহনা বেগমের কথা মতো সবাই তো রেডি হতে শুরু করে। রেহনা বেগম নিধিকেও বলে তাদের সাথে যাওয়ার জন্য, আর সেই সুবাদে অর্ণবও জানিয়ে দেয় সেও যাবে। কিছু সময় পর সবাই রেডি হয়ে যায়। আবির যাবে না তা জানিয়ে দিয়েছে। আবির গেট দিয়ে বের হচ্ছিল, প্রান্তি এসে দাঁড়ায়। আবির পিছনে তাকায়, না, নিধিকে সে দেখতে পাচ্ছে না। প্রান্তি বলে, এই যে আমার দিকে তাকাস না কেন? আমি তো এই দিকে। এখন বল, কালকে যা বলেছি তা মনে আছে? আছে। সর, এখন কাজ আছে। কিসের কাজ? শপিংয়ে যাবি না? তোর আর আমার বিয়ের শপিং, কিন্তু আমি তো আজকে মন খুলে শপিং করব। চল এখন শপিংয়ে যাব। না না, কাজ আছে আমার, তুই যা। তাহলে নাম্বারটা দে, না হলে আমি কিন্তু তোকে ছাড়ছি না। আচ্ছা আচ্ছা, দিচ্ছি। আবির দ্রুত নিজের ফোন নাম্বারটা প্রান্তিকে দিয়ে সেখান থেকে কেটে পড়ে। প্রান্তি হাসতে থাকে আবিরের এমন আচরণ দেখে। আবির দ্রুত চলে আসে সেখান থেকে। আবির যেন হাফ ছেড়ে বাঁচে। সাইকো গ্যাংয়ের মাল আজকে আবার যাচ্ছে একই রাস্তা দিয়ে। আবির অর্কদের বলে রেখেছে, আবিরের প্ল্যান অনুযায়ী আজকে সাইকো গ্যাংয়ের উপরে অর্করা অ্যাটাক করবে। কার্টুন ভর্তি পিকআপ ভ্যান এগিয়ে যেতে থাকে।
অর্ক গাড়ির চাকার সামনে কতগুলো আলপিন দিয়ে দেয়। গাড়ির চাকা পাংচার হয়ে রাস্তার পাশে একটা গাছের সাথে গিয়ে ধাক্কা লাগে। অর্করা চারজন মুখে মাস্ক পরে দ্রুত গাড়ির কাছে আসে। অর্ক তাড়াতাড়ি মালগুলো ওদের গাড়িতে ভরতে শুরু করলো। সেদিনের সেই হেল্পার গাড়ি থেকে নেমে বলে, ওই শালা, তোরা কারা রে? এত বড় সাহস! তোরা সাইকো গ্যাংয়ের উপর ডাকাতি করিস? জানিস তোদের অবস্থা কি হবে? অর্ক দেরি করে না, কোমর থেকে পিস্তলটা বের করে হেল্পারের পা সোজা গুলি করে। পায়ের হাঁটুতে গুলি এসে লাগতেই গাড়ির হেল্পার মাটিতে পড়ে গেল। ভয়ের কোনো লোক অর্কদের সামনে আসে না। অর্কদের গাড়ি ভর্তি হয়ে গেলে ওরাও আর দাঁড়ালো না, তারা দ্রুত সেখান থেকে চলে আসে। অর্ক আবিরকে কল দেয়। হ্যালো ভাই, কাজ কমপ্লিট। কোথায় আসতে হবে বলেন? আমাদের যে পার্কটা আছে ওর পেছনের দিকে চলে আসো। ঠিক আছে, আসছি। অর্ক ফোন কেটে দেয়, তবে আবিরের ফোন আগে থেকেই বাজছে। স্ক্রিনে তাকিয়ে দেখে অচেনা একটা নাম্বার। আবির রিসিভ করলো। ওপাশ থেকে মেয়েলি কণ্ঠে প্রান্তি বলল, ওই ছাগলের বাচ্চা, কার সাথে কথা বলিস তুই? তোর ফোনে তো ওয়েটিং থাকে কেন? কখন থেকে কল করছি? ও, এটা তোর নাম্বার? আসলে একটু কাজ আছে বললাম না, সেটার জন্য বিজি। না না, কোনো কাজ থাকবে না তোর। আমার সাথে কথা বলবি তুই এখন। আমরা প্রেম করবো এখন আরামসে। সময় নেই, ফোন রাখতে হবে। তুই ফোন কাটবি না কিন্তু। প্রান্তির মুখের কথা শেষ না হতেই আবির ফোন কেটে দেয়। প্রান্তির আগে ফোনের দিকে তাকিয়ে থাকে। প্রান্তির পাশে নিধি বসা। নিধি ফোনের স্ক্রিনে তাকালো। প্রান্তির ফোনে আবিরের নাম্বারটা সেভ করে মেরিজান বলে। নিধি কিছু বলে না, তবে প্রান্তিও ছাড়ে না। আবিরের নাম্বারে কল করেই যেতে থাকে। শপিং মলে এসে ওরা পৌঁছালো। নিধির মন খারাপ বেশ, কিন্তু ঠিক কী কারণে যে মন খারাপ সেটা নিধি বুঝতে পারে না। নিধি চুপচাপ দাঁড়িয়ে আছে। অর্ণব আসে পাশে। অর্ণব বলে, কি ব্যাপার মিস প্রজাপতি, আজকে বড্ড বেশি মন খারাপ লাগছে? ইস, এত সুন্দর প্রজাপতি মেয়েটার মন খারাপ কেন? আমি প্রজাপতি? হ্যাঁ, আপনি প্রজাপতির মতোই সুন্দর। আপনি কি রাগ করেছেন আপনাকে প্রজাপতি বললাম বলে? না না, রাগ করবো কেন? নামটা খুবই ইউনিক। তাহলে আমি কি আপনাকে মাঝে মাঝে প্রজাপতি বলে ডাকতে পারি? কোনো সমস্যা নেই। তাহলে আমরা কি বন্ধু হতে পারি? হ্যাঁ, অবশ্যই। তাহলে আর আপনি করে না বলেই তুমিটাই বেস্ট মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে আইসক্রিম কিনে দিই। শুনেছি মেয়েদের মন খারাপ থাকলে আইসক্রিম খেলে নাকি মন ভালো হয়ে যায়। বেশ ভালোই তো জানো দেখছি। তা কি সব মেয়েদের বিষয়ে জানো নাকি ছেলেদের বিষয়েও জানা আছে? অর্ণব মুচকি হাসলো। সে নিধিকে নিয়ে আইসক্রিমের দোকানে আসে। একটা চকলেট ফ্লেভারের কোন আইসক্রিম কিনে দেয় নিধিকে। নিজেও একটা নিল। দুজনে আইসক্রিম খাচ্ছে। নিধির মন খারাপটা নিমেষে হারিয়ে গেছে কোথায় যেন। সে অর্ণবের মন ভালো করার ক্ষমতাকে কৃতজ্ঞতা জানায়। এরপর দুজনে শপিং করতে থাকে। নিধি পছন্দ করে দেয় অর্ণবের জন্য একটা শার্ট, টি শার্ট। অর্ণব কোনো সংকোচতা করেনি। নিধির পছন্দকে প্রাধান্য দিয়ে সে সব কিছু কিনেছে। আবার অর্ণবও নিধির জন্য ড্রেস চুজ করে দেয়। এভাবে সারাটা দিন ওরা একসাথে ঘুরেছে, গল্প করেছে। তারপর আবিরের কাছে এখন এই গ্রাম, উপজেলা, জেলার সব টাকাওয়ালা লোকদের লিস্ট চলে এসেছে। সবার উপরে এমপি মাজেদ আছে। তারপর আরও 3 জনের নাম। 5 নম্বরে আছে নিয়াজ, আর 10 নম্বরে আছে আহাদ সাহেব। আবির লিস্ট দেখে অবাক হয়। নিয়াজ 5 নম্বরে কিভাবে? তার তো আবিরের বাবার সাথেই বিজনেস। তবে কি আহাদ আর নিয়াজ একসাথে বিজনেস করে ছেড়ে দিয়েছে? এটা তো জানতে হবে আবিরের। তবে প্রথম 4 জনের উপরে নজর রাখতে হবে। তারপর আবির অর্কদের কাছে আসে। ওদেরকে বলে, এই জেলাতে 10 জন কোটিপতি আছে। তার মধ্যে প্রথমজন হলো এই থানার এমপি মাজেদ মিয়া। ওনার সম্পত্তির সব ডিটেলস আমার চাই। বাকি যারা আছে তাদের সম্পত্তির পরিমাণ 50 কোটির কাছাকাছি। সবার হিস্ট্রি, ইনকাম ট্যাক্স পেপার, ব্যাংকের রসিদ সব লাগবে আমার। ঠিক আছে, পেয়ে যাবেন, একটু সময় লাগবে। ঠিক আছে, মালগুলো নিয়ে যাও তোমরা। সব কিছু অফিসে গিয়ে চেক করবে, ছবি তুলে রাখবে। আবিরের কথা মতো ওরা সেখান থেকে চলে যায়। আবিরের ফোন আবার বাজতে থাকে। প্রান্তির ফোন। আবির আর রিসিভ করেনি। প্রান্তির কথা আবিরের মনেই পড়ে না। সন্ধ্যা হয়ে গেছে। সারাদিন আবির বাড়িতে ফেরেনি। সন্ধ্যার পর আবির বাড়ির দিকে রওনা দেয়। ওদিকে সবাই বাড়িতে ফিরে এসেছে খানিকটা আগে। সবাই বাড়ির ভিতরে বসা। নিধি বসে আছে বাইরে। হঠাৎ করে আবিরের কথা মনে পড়ছে নিধির। এমন সময় পিছন থেকে কে যেন নিধির চোখ ধরল। নিধি হাত সরিয়ে নিতেই দেখে অর্ণব এসেছে। কি ব্যাপার প্রজাপতি, এখানে বসেছে? এমনিতে। মন খারাপ? না। অর্ণব নিধির পাশে বসে। নিধির দিকে ফুল বাড়িয়ে দেয়।
তারপর নিধির হাত ধরে হাঁটতে থাকে। এমন সময় আবির ভিতরে আসলো। আবিরের সামনে দুজন পড়ে। আবির নিধির হাতের দিকে তাকিয়ে থাকে কয়েক সেকেন্ড, তারপর পাশ কাটিয়ে সেখান থেকে চলে আসে আবির। নিধি দ্রুত অর্ণবের থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে দৌড়াতে দৌড়াতে আবিরের পিছনে বাড়ির ভিতরে আসে। অর্ণব আপাতত নিধির চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। আবির কারোর দিকে তাকায় না, সোজা গিয়ে নিজের রুমে প্রবেশ করে। দরজা আটকাতে যাবে এমন সময় নিধি এসে দরজার সামনে দাঁড়ায়। কি হলো? এখানে কি করিস? তুমি সারাদিনে কোথায় ছিলে? বাইরে। কেন বাইরে থাকবা? শপিং করতে গেলা না কেন? এমনিতে গেলে হয়তো কারো বন্ধুত্বে ভাগ বসাতাম, আমার জন্য হয়তো কারো বন্ধুত্ব হতো না, কাছে আসা হতো না। বন্ধুত্ব? ওই অর্ণবের সাথে আমার বন্ধুত্বের কথা বলছো, কিন্তু তুমি জানলে কিভাবে? বন্ধু ছাড়া একটা মেয়ের হাত ধরার সাহস কোনো ভালো ছেলেরা দেখায় না। আসলে আমার অনেক মন খারাপ ছিল। মন খারাপের সময় যে পাশে আসে সেই তো প্রকৃত কাছের মানুষ। আবির আর নিধিকে কিছু বলতে না দিয়ে মুখের উপরে দরজা আটকে দেয় নিধি। নিধি কিছু বলতে গিয়েও পারল না। এদিকে প্রান্তি আবিরকে কল করেই যাচ্ছে, আবির রিসিভ করে না। প্রান্তি মেসেজ দেয় ছাদে আসতে। আবির গোসল করে খাবার খেয়ে ছাদে আসে। প্রান্তিকে পাশের ছাদে দেখতে পায় আবির। প্রান্তি আবিরকে দেখেই বলে, ওই তুই আমার ফোন কল ইগনোর করিস কেন? আবির, তুই আমাকে ইগনোর করবি না বলে দিলাম। আমি তোকে ভালোবাসি, সেটা তুই ভালো করেই জানিস। কবে পালাবো আমরা বল? ভাবছিস বাবার সাথে কথা বলবি? ভাববে তুই তাহলে এখানে এসেছিস আবার ঝামেলা করতে, তখন অনেক সমস্যা হবে। তুই কবে পালাবি সেটা বল। প্রান্তে অনেক রাত হয়েছে, রুমে যা, ঘুমিয়ে পড়। আগে বল কবে যাবি? আবিরের ফোনে কল আসে। খালিদ সাহেব ফোন করেছে। আবির ফোন রিসিভ করে। কানে একপাশে ব্লুটুথ ছিল, ওপাশ থেকে খালিদ বলে, তাহলে কাজটা কবে শেষ হবে? আবির এপাশ থেকে রিপ্লাই দেয়, বিয়ের আগের দিন রাতেই। ফোন কেটে দেয় খালিদ, কিন্তু কথাটা প্রান্তি অবধি চলে যায়। প্রান্তি তখনও জিজ্ঞাসা করে যাচ্ছিল কবে পালাবো। আবিরের এপাশের কানে ব্লুটুথ লাগানো ছিল, যেটা প্রান্তি দেখেনি। আর আবিরের ফোনে কথা বলাটাও প্রান্তি জানে না। আবির খালিদ সাহেবের প্রশ্নের উত্তর দেয়, কিন্তু প্রান্তি ভাবে আবির তাকে বলেছে তাকে নিয়ে বিয়ের আগের রাতে পালাবে। প্রান্তি এটা শুনেই বলে, ঠিক আছে আবির, আমি সব কিছু রেডি করে রাখবো। বিয়ের আগের রাতেই পালাচ্ছি আমরা। মানে আমি কখন বললাম? জানি আমি তৈরি থাকবো। বিয়ের আগের রাতে আমাকে নিয়ে পালাবি। গেলাম। প্রান্তি দ্রুত ছাদ থেকে দৌড়ে চলে যায়, কিন্তু আবির ঘুরতে দেখে নিধি দাঁড়িয়ে। নিধি আবিরের পাশে এসে দাঁড়ালো। দুজনে কোনো কথা বলছে না। আবির মনে মনে কত কিছুই ভেবে চলেছে, কিন্তু নিধির সামনে সেগুলো বলার সাহস খুঁজে পাচ্ছে না। আচ্ছা, নিধি কি তাকে ভুল বুঝছে? নিধি কি ভাবছে আমি কি প্রান্তির সাথে প্রেম করছি? কিন্তু নিধি ভাবলেও কি, না ভাবলেও কি, আমার এত নিধিকে নিয়ে ভাবনা আসার কি দরকার? নিধি বলল, তাহলে কবে পালিয়ে যাচ্ছ? নিধি, তোকে আমি সবটা বলবো রে, তুই অন্তত ভুল বুঝিস না। কি ভুল বুঝবো না? চোখের সামনে যা দেখছি শুনছি, আমার আবার বোঝা না বোঝার কি আছে? আর তাছাড়া তোমার কোনো কিছু যায় আসবে নাকি তাতে? নিধি আর দাঁড়ালো না, সে ছাদ থেকে নিচে চলে আসে। আবির বোকার মতো তাকিয়ে থাকে নিধির দিকে। নিধি চলে যায়। আবির দীর্ঘশ্বাস ছাড়ে। আবিরের মস্তিষ্কে এখন এসব কিছুই আসছে না। যে কাজের জন্য এখানে আসা সেটা কমপ্লিট করতে হবে। সকাল সকাল কান্নার শব্দে আবিরের ঘুম ভাঙল। রেহেনা বেগম চিৎকার করে কাঁদছে। রেহেনা বেগমের কান্না শুনে বাড়ির সবাই একসাথে হয়ে গেছে। ওনার ফোন বেজে চলেছে, রিসিভ করার সাহস পাচ্ছে না। সবাই শুধু রেহেনা বেগমের কান্নাই শুনতে পায়। আবির উঠে হাত মুখ ধুয়ে নিচে আসলো। রেহেনা বেগম আবিরকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে, কাঁদতে কাঁদতে বলে, বাবা আবির, তোর বাবাকে আর আমার বোনের ছেলেকে বাঁচা বাবা। আবির, ও তো তোর বাবাকে ধরে নিয়ে গেছে। কে তুলে নিয়ে গেছে? কি হয়েছে? ও মানে হৃদয়, এমপির ভাগ্নি তোর বাবা আর অর্ণবকে বাড়ির সামনে থেকে ধরে নিয়ে গেছে। অনেক মারছে অর্ণবকে, তোর বাবাকেও মারছে। তুই ছাড়া কেউ নেই, কেউ যাবে না বলেছে। আমি জানি না আবির, তুই তোর বাবাকে নিয়ে আয়, আমার বোনের ছেলেকে নিয়ে আয়। কিন্তু আমি কেন যাব? আমি গেলে হয়তো অনেক ঝামেলা হতে পারে। দেখা যাচ্ছে রেগে আমি হৃদয়কে মারলাম, তখন আবার আহাদ সাহেবের মান সম্মান চলে যাবে, পুলিশ আসবে, জরিমানা দিতে হবে, অনেক ঝামেলা। এই বাড়ির মান সম্মান তো অনেক নষ্ট করেছি, এখন আবার কি সেটা করব? এর থেকে টাকা পাই, সেটা দিয়ে দেন, সব ঠিক হয়ে যাবে। আবিরের কথা শুনে বাকিরা কোনো কথা বলছে না। সবাই অবাক হয়। আবির ঝামেলা এড়িয়ে চলছে, কিন্তু এটা কেউ আশা করেনি। আবির মুচকি হাসতে থাকে। আবির হেসে বলে,
দেখেন, ছোটবেলাতে ঝামেলা করতাম কেন সেটা এখন বুঝতে পারছেন নিশ্চয়ই। আপনারা খালি টাকা মান সম্মানই দেখেছেন, আমার গুরুত্ব কখনো বোঝেননি। কেউ কখনো আমার কাছে এসে জানতে চাননি ভালোভাবে যে কি হয়েছে। অথচ যাই হোক, সেসব কথা বলার ইচ্ছে আমার নেই। আপনাদের ঝামেলা আপনারা মিটিয়ে নেন। আপনারা ঝামেলা করলে সেটা মান সম্মান নষ্ট হয় না, আমি করলে অনেক কিছু হবে। কথাগুলো বলে আবির বের হয় বাড়ি থেকে। ফোন হাতে নিয়ে নেহালকে কল করে বাইকটা নিয়ে আসতে বলে। তারপর অর্ককে ফোন করে বলে, তোমাকে একটা নাম্বার দিচ্ছি, চেক করে দেখো লোকেশনটা কোথায় আছে। আবির ফোন কেটে দেয়, বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে। আবির চলে যাওয়ার পর রেহেনা বেগম চুপ হয়ে গেছে। কি করার এখন নিজেই জানে না। একমাত্র ভরসা ছিল আবির। আসলে আবিরেরই বা কী দোষ? যখন আবির বিয়ারে ছিল তখন কারো বলার আগেই সবার জন্য ঝামেলা করত। অথচ এখন আবির চুপচাপ হয়ে গেছে, কিন্তু তার পরিবার আগের আবিরকে ফিরে পেতে চায়। আবির ভাইকে সব কিছু বলে লাভ নেই। আগে সে আমাদের জন্য অনেক কিছু করতো, কিন্তু তোমরা প্রয়োজনে তাকে কত কথা শোনাতে, এমনকি তাকে এতটা মারছো যে ওর পিঠে এখনও সেই পিটানোর দাগ পড়ে আছে। তোমরা তোমাদের সম্মান, টাকা এসবই দেখেছো, কখনো তাকে বোঝার চেষ্টা করোনি। তারপর প্রাপ্তি আপু, তুমি কি করলে? সত্যি কি ভাইয়া তোমার সাথে নোংরামি করেছিল? তোমার জন্যই সে বাড়ি ছেড়ে চলে যায়, আর আজকে সে এখানে এসেছে শুনলাম তার বিয়ের জন্য। আবার সেটা পাগলামি করে প্রান্তের কথা মতো নিয়ে আসছে। কিন্তু কেন? তার থেকে কেন তোমরা সব কিছু আশা করছো? তাকে তার মতো থাকতে দাও। আবারও কি সে তোমাদের কাছে খারাপ বেহারা বানাতে চাও? আরিয়া কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। বাইরে আসেও আবিরকে দাঁড়িয়ে থাকতে দেখে। নিহাল আসলো আবিরের কাছে। আবির নিহালকে বলল, চল তো। কোথায় যাবি? না থাক, বাইকটা দে আমাকে। না, আমি যাবো তোর সাথে। আচ্ছা চল তাহলে। আবির আর নেহাল বাইক নিয়ে বের হলো। নেহাল ড্রাইভ করছে আর আবির ফোনে অর্কের পাঠানো নাম্বারের লোকেশন দেখছে। বেশ কিছু সময় পর আবির আর নেহাল একটা মাছের পুকুরের কাছে আসলো। পুকুরে মাছ ভর্তি আছে। পুকুরের উপরে এক রুমের একটা বাড়ি। সেই বাড়ি থেকে নাম্বারের লাস্ট লোকেশন শো করছে। আবির নেহালকে বাইক থামাতে বলে, এটা কার জায়গা রে? তোর বাবার ছিল, কিন্তু টাকা শোধ না করাতে তোর বাবার থেকে এমপি এসব কেড়ে নেন। ও আচ্ছা। আবির গা থেকে শার্ট খুলে বাইকের উপরে রাখলো। টি শার্টের নিচে কোমরের পিস্তলটা গুজে নিল। নেহালকে বসিয়ে রেখে আবির হাঁটা ধরে এক রুমওয়ালা বাড়িটার দিকে। নেহাল পিছন থেকে ডাক দেয়, আবির কোথায় যাচ্ছিস? শোন, এটা এমপি মাজিদের জায়গা, এখন ওর ভাগিনারা এখানে থাকে, যাস না আবির, শোন। আবির পিছনে তাকায় না। আবির হাঁটতে থাকে। গায়েও সাদা টি শার্ট। পিছনে নেহালও দ্রুত হেঁটে আবিরের কাছে আসতে থাকে। আবির বাড়ির কাছে এসে দেখে রুমে দরজা ভিতর থেকে আটকানো। আবির দরজায় টোকা দেয়। নেহাল পিছনে এসে বলে, আবির এখানে কেন আসছিস? চল চলে যাই। আবির কোনো কথা বলে না। দরজা কড়া নাড়ে আবার। ভিতরে হৃদয় বসে আছে। হঠাৎ করে এমন দরজা কড়া নাড়ার জন্য শব্দ শুনে হৃদয় বলে, ওই তানজিম, দেখ তো বাহিরে কে আইছে। কাজের সময় বিরক্ত একদমই পছন্দ করি না। দেখ কে আসছে। তাজিম এসে দরজা খুলে দিল। আবিরকে দেখতে পায়। পিছনে নেহাল দাঁড়িয়ে আছে। ওদেরকে দেখে তাজিম হৃদয়কে বলে, ভাই, দুইটা ছেলে আসছে। আচ্ছা, ভিতরে নিয়ে আয়। তাজিম ওদের দুজনকে নিয়ে ভিতরে আসে। আবির ভিতরে এসে দেখতে পায় অর্ণবকে পিটিয়ে অজ্ঞান করে ফ্লোরে ফেলে রেখেছে, আর আহাদ সাহেবকে চেয়ারে বেঁধে পিটিয়েছে। গা থেকে রক্ত পড়ছে। আবিরকে দেখেই আহাদ সাহেব কেঁদেই ফেলে। বাবা যতই খারাপ হোক না কেন, বাবার জন্য সন্তানের মনে একটু মায়া কাজ করবে। আর সন্তান খারাপ হলেও বাবা দুঃসময়ে যে পাশে আসে, সেই সন্তানকে দেখে বাবার মনে একটু ভালো লাগা আসবেই। সেই ভালো লাগা থেকে প্রতিটা বাবা কান্না করে দেয়। আহাদ সাহেবও আবিরকে দেখে কেঁদে ফেলেছে। আবির আহাদ সাহেবের দিকে তাকিয়ে আছে। গাল ফেটে, মাথার এক পাশ ফেটে রক্ত বের হচ্ছে। বুকে হাতে সবখানে রক্ত লেগে আছে। আধমরা অবস্থা আহাদের। আবির পলকহীনভাবে তাকিয়ে আছে আহাদের দিকে। আহাদ আবিরকে ডাকতে গিয়েও পারে না। মুখ দিয়ে কথাই বের হচ্ছে না। এই বয়সে এতগুলো মার খেয়েছে, মুখ দিয়ে কি আওয়াজ বের হবে? হৃদয় আবিরকে দেখে প্রশ্ন করলো, তোরা কে? এখানে কিভাবে আর কেন আসলি? জানিস না এটা এমপির জায়গা? এখানে আমরা থাকি, সহজে কেউ আসে না। আবির কোনো কথা বলল না। রুমের চারপাশে তাকালো। একদম ভদ্র ইনোসেন্ট লুকে সবার দিকে তাকালো একবার। নেহাল আবিরের কানের কাছে এসে ফিসফিস করে বলে, আবির, তোর বাবা এখানে কেন? কি হয়েছে? আবির হৃদয়কে বলল,
ভাই তোমার সাথে আমার ঝামেলা নেই, তবুও তোমাদের টাকা 10 দিনের ভেতরে ফেরত দেওয়া হবে। আহাদ সাহেবকে ছেড়ে দাও। হৃদয় আবিরের থেকে এটা শুনে অট্ট হাসি দিতে থাকে। আবির হৃদয়ের হাসি শুনে মুচকি হাসলো, তবে নেহাল ভয় পেয়েছে। আহাদ কোনো রকম জোর দিয়ে বলে, আবির তুই চলে যা, ওরা অনেক খারাপ, তোকে মেরে ফেলবে। অর্ণবকে অনেক মেরেছে। অর্ণবকে মারার পিছনে কারণ হলো ওই যে সেদিন অর্ণব হৃদয়কে চড় মারছিল সবার সামনে, সেই জন্য হৃদয় রেগে অর্ণবকে অনেক পিটিয়েছে। আপাতত অর্ণব অজ্ঞান হয়ে পড়ে আছে। হৃদয় হাসি থামিয়ে বলে, তাহলে তুই এসেছিস এই মাল দুটারে এখান থেকে নিয়ে যেতে? তবে তোদের দুজনকে তো এখান থেকে যেতে দেওয়া হবে না। আর এছাড়া টাকা আমার এখনই লাগবে, এই মুহূর্তে টাকা লাগবে। আচ্ছা, যদি বলি টাকা দিব না, তারপরও ওনাকে আমি নিয়ে যাব? ওই তাজিম, রুমের দরজা ভিতর থেকে আটকে আয়, তারপর দেখাচ্ছি কে কাকে নিয়ে যায়। আবির চলে যা, ওরা তোকে অনেক মারবে, প্লিজ কথা শোন। আবির কিছু বলে না, টেবিলের কাছে আসে। টেবিলে অনেক অস্ত্র আর নেশার দ্রব্য রাখা, ইয়াবা আর কোকেন আছে। এত দামি নেশাজাত দ্রব্য দেখে আবির অবাক হয়। এই গ্রামে এত দামি ড্রাগস আসলো কোথা থেকে? তখনই মনে পড়ে সাইকো গ্যাংয়ের কথা, যে নিজে এগুলো সাপ্লাই করছে এখান থেকে। তার মানে হৃদয় তাকে ভালো করে চেনে। আবির হৃদয়কে প্রশ্ন করে, দেখ, আমি তোকে কিচ্ছু করব না, একটা প্রশ্ন জানতে চাই, সাইকো গ্যাংকে চিনিস? আবিরের মুখে নামটা শুনতে হৃদয় দাঁড়িয়ে যায়, তবে টপিক এড়াতে আহাদ সাহেবের বুকে একটা লাথি দেয় হৃদয়। আবির এটা সহ্য করতে পারে না। আহাদ সাহেব কাশতে থাকে, আর কাশির সাথে রক্ত বের হতে থাকে। তাজিম নামে ছেলেটার কাছে হৃদয় একটা লাঠি তুলে দেয়। তাজিম বেটা, এই বুড়া আহাতকে মারতে মারতে যেন সে মরে যায়, তাহলে আমার টাকা শোধ হবে। তবে সে মরলে বাড়ির বাকিগুলোও একটা একটা করে মেরে ফেলবো। তোরা সবাই এই দুজনকে মার, দেখি ওরা কিভাবে এখান থেকে বের হয়। আবির তুই চলে যা বাবা, ওরা মেরেই ফেলবে তোদের। নেহাল আবিরকে নিয়ে যা। আবির আয় বন্ধু, চল প্লিজ, ওরা আমাদেরকে সবাইকে মেরে ফেলবে। আবির কারো কথা শোনে না। আবির তাকিয়ে আছে তাজিমের দিকে। তাজিম যখনই আহাদকে মারতে যাবে ঠিক তখনই আহাদ সাহেবকে যখন তাজিম মারতে আসছে তখন হৃদয় উচ্চস্বরে হাসতে থাকে। আহাদ সাহেব এবার জ্ঞান হারাবে, সেটা আহাদ সাহেব ভালো মতোই বুঝতে পেরেছে। চোখ দুটো বন্ধ করে মাথায় হাত রেখে যখন আসন্ন মারটাকে অনুভব করবে ঠিক তখনই একটা পিস্তলের গুলি চলে। হৃদয়ের অট্টহাসি মুহূর্তে থেমে যায়। আহাদ সাহেব চোখ খুলে পাশে তাকায়। নেহাল চোখ বড় বড় করে তাজিমের দিকে তাকিয়ে আছে। হৃদয় বসা থেকে উঠে দাঁড়ায়। আহাদ সাহেব পিছনে তাকালো। তাজিম দেওয়ালের সাথে হেলান দিয়ে পড়ে আছে ফ্লোরে। কপালে ওর গুলি লেগেছে, কিন্তু গুলিটা কি করেছে? আহাদ সাহেব সামনে তাকালো। আবিরের হাতে পিস্তল। আহাদ আবিরকে দেখে চমকে ওঠে। হৃদয় আবিরের দিকে তাকায়। আবির একটা চেয়ার টেনে এনে বসলো। আবিরকে বলে, ওই তুই আমার লোককে মারলি? তুই জানিস তুই কত বড় ভুল করেছিস? তোকে আজকে বেঁচে ফেরাতে। হৃদয় পুরো কথাটা শেষ করতে পারে না। হৃদয়ের পাশে থাকা আরও দুটো ছেলেকে গুলি করে। ছেলে দুটো নিচে পড়ে যায়। হৃদয় ভয়ে চিৎকার করে ওঠে। হাতে থাকা ছুরিটা নিয়ে আবিরের দিকে এগিয়ে আসে। আবির ওর হাত থেকে ছুরিটা নিয়ে হৃদয়ের গলা সোজা ঢুকিয়ে দেয়। হৃদয় যখন মারা যাবে তখন আবির বলে, তোকে বলেছিলাম টাকা পেয়ে যাবি, এখন দেখ টাকা তো পেলি না, সাথে জীবনটাও চলে গেল। এই জন্য বলে বুদ্ধিমানদের কথা শোনা ও জীবনের জন্য ভালো। আবির হৃদয়কে ছেড়ে দেয়। হৃদয়ের গলা থেকে ফিনকি দিয়ে রক্ত আবিরের সাদা টি শার্টের উপরে এসে পড়ে। আবির নেহালকে বলে, অর্ণবকে নিয়ে বাড়ি যা তোর বাইকে করে, আমি আসছি। ঠিক আছে। আসুন, এই রুমের ভেতরে যা কিছু হয়েছে সেটা যেন কেউ না জানে। অর্ণবকে নিয়ে দ্রুত নেহাল সেখান থেকে চলে যায়। আহাদ সাহেব যেন তখনও ঘোরের মধ্যে পড়ে আছে। কি হয়েছে কিছুই যেন বুঝতে পারে না। খালি আবিরের উপস্থিতি আহাদ সাহেব টের পাচ্ছে। আবির আগের থেকে এখন আরও বেশি ভয়ঙ্কর। আবির ফোন বের করে অর্কদের ফোন করলো। ওরা 10 মিনিটের ভিতরে রুমে আসলো। আহাদ সাহেব আবিরের লোকদের দিকে তাকিয়ে আছে। আবির অর্কদের বলে, লাশগুলো এখান থেকে নিয়ে যাও। এই রুমের কোনাতেও যেন কোনো প্রমাণ না থাকে। সব কিছু 1 ঘন্টার মধ্যে ক্লিয়ার দেখতে চাই। আবিরের কথা মতো অর্করা লাশগুলো নিয়ে চলে আসে বাইরে। আবির আহাদ সাহেবের সামনে চেয়ারে বসা, আর আহাদ সাহেব ফ্লোরে বসে আছে। আবির ওর বাবার দিকে বেশ কিছু সময় ধরে তাকিয়ে থেকে বলে, পরিবার বা গোষ্ঠীতে একজন বেয়ারার খুব দরকার। ভয় নেই আপনার, অন্তত এবার আর কোনো প্রবলেম হবে না। পুলিশও আসবে না, জরিমানাও দিতে হবে না, নিশ্চিন্তে থাকুন। আর আশা করি এখানে যা হয়েছে সেসব আমরা 3 জন ছাড়া কেউ জানবে না। আসুন আমার সাথে। আহাদ সাহেব কোনো কথা বলল না।
আবির ওনার হাত ধরে টেনে তুলল। রুম থেকে বের হয়। আবিরের পিছনে খোঁড়াতে খোঁড়াতে আহাদ সাহেব বের হলো। আবির পুকুরের কাছে আসে। আরও একটা গাড়ি আসে সেখানে। গাড়ি থেকে মাসুম আসে। আহাদ সাহেবের কাটা জায়গাতে ভালো মতো ড্রেসিং করে ব্যান্ডেজ করে দেয়। তারপর মেডিসিন খাইয়ে সেখান থেকে চলে যায় মাসুম। আহাদ সাহেব শুধু অবাক হয়েই দেখছে, কিছু বলারও নেই যেন তার। যদিও কি বলবে তিনি বুঝতে পারছে না, খালি চেয়ে চেয়ে দেখছে। আবির গা থেকে সাদা শার্ট খুলে পুকুরের পানিতে ভিজিয়ে নিল। তারপর গায়ে লেগে থাকা সব রক্তগুলো মুছে টি শার্টটা পানিতে ফেলে দেয়। উপরে উঠে আসে। একটা গাড়ির কাছে যায় আবির। গাড়ির দরজা খুলে শার্ট বের করে পরে নিল। আহাদ সাহেবকে গাড়ির দরজা খুলে দেয়। গাড়িতে উঠতে বলে আবির। আহাদ সাহেব বাচ্চাদের মতো যেন আবিরের সব অর্ডার পালন করতে থাকে। আবির গাড়ি চালিয়ে চলে আসে সেখান থেকে। অর্ণবের জ্ঞান ফিরতে দেখে সে হাসপাতালে বেডে শুয়ে আছে। হাতে পায়ে অনেক জায়গাতে ব্যান্ডেজ করা। জ্ঞান ফিরে ডাক্তার দেখতে পায়। আমি কোথায়? হাসপাতাল থেকে আপনি বাসায় যেতে চাইলে যেতে পারেন, সমস্যা নেই। কিন্তু আমাকে কে আনলো? দুজন লোক। আহাদ স্যার? না, এমন কোন নামে তো আমরা জানি না, কোনো রোগীও নেই। অর্ণব আর কোনো কথা বলে না। অর্ণব আহাদ সাহেবের কথা জানতে চাইলেও কেউ বলতে পারে না। অর্ণব দ্রুত বাসাতে চলে আসে। তবে তার আগে আহাদ সাহেব বাড়িতে এসেছিল। বাড়ির কলিং বেল বেজে ওঠে যখন, রেহানা বেগম তখন এসে দৌড়ে দরজা খুলে দেয়। তাকিয়ে দেখে আহাদ সাহেব দাঁড়িয়ে, হাতে পায়ে মাথা ব্যান্ডেজ করা। রেহানা বেগম আহাদকে দেখেই জড়িয়ে ধরে, চিৎকার করে কেঁদে ওঠে, জানতে চায়